বলবে, বাকি সবাই হচ্ছে কাদের, আমরা শুনতে পাচ্ছি না। কাদের ভাইয়ার সাউন্ডের সমস্যা। সমস্যা। কাদের ভাই আপনার আনমিউট মিউট করেন করা। ভাই, আনমিউট করেন ভাই। কোনো কথা শোনা কোনো যাচ্ছে না, কথা ওই শোনা যাচ্ছে না, ওই চেঞ্জ করেন। চেঞ্জ করেন। হ্যাঁ, কাদের কথা আমরা শুনতে পাচ্ছি না। কাদের, তোমার কথা শোনা যাচ্ছে না। তোমাকে তো আমরা শুনতে পাচ্ছি না। তোমাকে তো আমরা শুনতে পাচ্ছি না। কাদেরের কথা শোনা যাচ্ছে না। হ্যাঁ, কাদের, আপনার কথা শোনা যাচ্ছে না। মেবি মাইক্রোফোনের সমস্যা মেবি না। মাইক্রোফোনের সমস্যা। মাইক্রোফোন ছাড়া কথা বললে তাহলে শোনা যাবে হয়তো। মাইক্রোফোন দিয়ে কথা বলতেছে, যার কারণে শোনা যাচ্ছে না। মাইক্রোফোনটা বাদে কথা বলো। আচ্ছা, সুপ্রিয় দর্শক, আমরা যান্ত্রিক কারণে কারণে একটু সমস্যা আছে। একটু সমস্যা আছে। আপনার সহযোগ করবেন। আমরা আপনার সাহায্য করবেন। আমরা সমস্যা দূর হলে সমস্যা দূর বিষয়ে হলে কথা বলবো।
হ্যালো হ্যালো হ্যাঁ, আপনারা সবাই কথা বলার সময় অন করবেন আর সবসময় বন্ধ রাখবেন তাহলে হ্যালো, আসসালামু আলাইকুম। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা আপনাদের সাথে লাইভে সংযুক্ত হয়েছি। আপনারা নিশ্চয়ই জানেন যে ইতিমধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় তার প্রাথমিক যে সিলেবাস পরীক্ষার সেটা ঘোষণা করেছে এবং আপনারা অনেক হতাশার মধ্যে আছেন, কারণ এবছর এইচএসসি পরীক্ষা হয়নি। তাছাড়াও করোনার কারণে ঢাকাতে কোচিং করা সম্ভব হচ্ছে না। এই জন্য ঢাকা বিশ্ববিদ্যালয় এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের কিছু উদ্যমী বড় ভাইরা তোমাদের সাহায্য করার জন্য বিনামূল্যে কোচিং এর ব্যবস্থা করেছেন এবং আজকে হচ্ছে তার প্রথম ক্লাসটার বিষয়বস্তু হচ্ছে শিক্ষক পরিচিতি। কারা কারা আসলে এই প্যানেলে থাকছেন এবং তারা নির্দেশনা দিবেন কিভাবে আসলে আমরা ক্লাসগুলো নিব এবং আপনারা কিভাবে আমাদের ক্লাসের সাথে সংযুক্ত হবেন, কিভাবে পড়াশোনা করবেন। তো আমাদের সাথে অতিথি হিসেবে আছেন রবিউল হাসান রবি ভাই, উনি আপনাদের বাংলা ক্লাস দিবেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের ৪র্থ বর্ষের ছাত্র, আমাদের অনেক সিনিয়র। আরো আছেন হাসিব ভাই। হাসিব ভাইকে আমি বলবো তার পরিচয়টা দিতে। ঠিক আছে, আসসালামু আলাইকুম সবাইকে। আমি মোহাম্মদ হাসিব। তো আমি হচ্ছে বরিশাল বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করতেছি এবং এই প্যানেলের সাথে এখানে যারা আয়োজিত কমিটি আছে, তারপরে হচ্ছে এই যারা অ্যাডমিন আছে এবং এখানে বিশেষ করে হচ্ছে আব্দুল কাদের ভাই, রবিউল হাসান রবি ভাই এবং শামীম ভাই, সবাইকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি যে সবাই হচ্ছে আমাকে তাদের সাথে কাজ করতে এবং কাজ করার জন্য সুযোগ দেওয়ার জন্য সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ এবং অভিনন্দন জানাচ্ছি সবাইকে। তো আজকে আমাদের হচ্ছে পরিচিতি পর্ব ছিল ক্লাসটা, যে আমরা আগামী শনিবার থেকে আমাদের শিডিউল ক্লাসগুলো শুরু করব ইনশাআল্লাহ। তো আমাদের রুটিন দেয়া হয়েছে, যেমন আমাদের 3টা বিষয় আমরা হচ্ছে প্রথমে কাজ করতে শুরু করেছি, যে বি ইউনিট নিয়ে এবং ডি ইউনিট নিয়ে। তো বিশেষ করে আমরা হচ্ছে বি এবং ডি ইউনিটের উপরে বিশেষ করে জোর দিব। তো সেক্ষেত্রে আমাদের যে বর্তমান যে সিলেবাস অনুযায়ী আমাদের বর্তমানে আমাদের মূল টার্গেট এবং মূল ফোকাসটাই হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়। তো ঢাকা বিশ্ববিদ্যালয় এবছরের যে সিলেবাসটা, ভর্তি পরীক্ষার যে সিলেবাসটা, এটা চেঞ্জ করে ফেলেছে। যেমন আমরা দেখতে পাই যে গত বছরের যে প্রশ্ন প্যাটার্ন ছিল সেখানে 200 মার্কের পরীক্ষা হতো, সেখানে 80 মার্ক থাকতো রেজাল্টের উপরে এবং 120 মার্কের পরীক্ষা। তো সব মিলিয়ে হচ্ছে মান বন্টনে দেখতে পেতাম আমরা যে 200 মার্ক ছিল। তো আমি একটু বলতে চাই, সেটা হচ্ছে গত বছরের থেকে রিটেনটা মানে শুরু হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের, আগের বছরগুলোতে রিটেন ছিল না। তো এবছরের প্রশ্ন প্যাটার্নটা আমি যদি একটু বলি, যে এই বছরের বি ইউনিটের প্রশ্ন প্যাটার্ন বা এবছরের যে সিলেবাসটা যেভাবে ইউসিসি কর্তৃপক্ষ, অর্থাৎ এই যে ইউজিসি বরিশাল, আপনার হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যারা ডিন কর্তৃপক্ষ যারা আছে, তারা হচ্ছে যে সিদ্ধান্ত নিয়েছে এখন পর্যন্ত, সেটা থেকে আমরা দেখতে পাচ্ছি যে এবছরে ভর্তি পরীক্ষার সিলেবাস বা মান বন্টনে তারা বলে দিয়েছে যে এবছরে 100 মার্কের পরীক্ষা হবে। তো এই 100 মার্কের মধ্যে এসএসসি এবং এইচএসসি এখানে হচ্ছে 20 মার্ক থাকবে, আর পরীক্ষা হবে হচ্ছে 80 মার্কের। তো এই 80 মার্কের মধ্যে এমসিকিউ থাকবে হচ্ছে 30 মার্ক, আর বাকি রিটেন থাকবে হচ্ছে 50 মার্ক। তো এই 50 আর 30 এই হচ্ছে 80 মার্কের পরীক্ষা হবে, আর 20 মার্ক থাকবে রেজাল্টের উপরে। তো এখান থেকে যদি একটু বলি যে এই যে রিটেন 50 মার্কের থাকবে, সাধারণত রিটেনটা হয় হচ্ছে বাংলা এবং ইংরেজির উপরে রিটেনটা হয়, আর এমসিকিউ থাকবে 3টা বিষয়ের উপরে, অর্থাৎ বাংলা, ইংরেজি এবং সাধারণ জ্ঞানের। তো আমাদের সেই ক্ষেত্রে আমাদের যে টপিকগুলো থেকে সাধারণত প্রশ্ন এসে থাকে, বাংলায় কি ধরনের প্রশ্ন এসে থাকে,
তো বাংলার বিষয়টা রবিউল হাসান ভাই যখন কথা বলবে সে সেই বিষয়ে ইনশাল্লাহ আপনাদেরকে সবাইকে বুঝিয়ে বলবে যে বাংলায় কি ধরনের প্রিপারেশন নিতে হবে। এবং পরবর্তী ক্লাস বুধবারে হচ্ছে রবিউল ভাইয়ের ক্লাস থাকবে। রবিউল ভাই চমৎকার বাংলা ক্লাস নেয়, যারা তার ক্লাস এখন পর্যন্ত করে না তারা নিশ্চয়ই বুঝবে না, অসাধারণ ক্লাস নেয় রবিউল ভাই। তো ইনশাল্লাহ আগামী বুধবারে রবিউল ভাইয়ের ক্লাস যারা করবে তাইলে বুঝতে পারবে যে রবিউল ভাই আসলে মানে কতটা অসাধারণ ভাবে ক্লাস নেয়। এবং বাংলা বিশেষ করে যেখানে শিক্ষার্থীদের সব থেকে বেশি ভয় থাকে যে বাংলা ব্যাকরণের যে কঠিন কঠিন বিষয়গুলো থাকে, তো ইনশাল্লাহ এই রবিউল ভাইয়ের ক্লাস যদি কেউ করে তাহলে আমি বলতে পারি এটুকু যে তার বাংলা গ্রামারের যে ক্লাসগুলো, ব্যাকরণের যে ক্লাসগুলো ইনশাল্লাহ নিবে। এবং বাংলা মেইন বই থেকেও আমরা দেখি যে প্রশ্ন আসে, ইন্টারমিডিয়েটের যে মেইন বইটা থাকে সেটা থেকেও প্রশ্ন আসে। তো ইনশাল্লাহ এটা হচ্ছে রবিউল ভাই তার বাংলা, আমি জানি যে সে হচ্ছে সম্পূর্ণ একদম শর্টকাট করে পড়িয়ে দেবে, অর্থাৎ মানে কতটুকু পড়তে হবে। একজন পরীক্ষার্থী দেখা যায় সব থেকে বড় টার্গেট হচ্ছে কি, আমরা সাধারণত যখন কম্পিটিটিভ এক্সাম গুলোতে পরীক্ষা দিয়ে থাকি বা পরীক্ষা দেই, প্রথমে আমার জানা মতে এবং সব থেকে বড় ব্যাপার হচ্ছে একটা স্টুডেন্টকে প্রথমে বুঝতে হবে আসলে কি কি না পড়লেও তার পরীক্ষায় সে ভালো করতে পারবে। অনেক বেশি পড়া যায়, কিন্তু এখানে আমাদের মূল ফোকাসটা হচ্ছে যে এখানে আমাদের প্রচুর টাইম থাকে না, আমাদের টাইম থাকে লিমিটেড, কিন্তু আমাদের পড়া এবং আমার সিলেবাস থাকে হচ্ছে হিউজ পরিমাণ। তো একটা স্টুডেন্ট কখনোই এই মানে লিমিটেড সময়ের মধ্যে সে এটা কাভার করতে পারে না। তো ইনশাল্লাহ রবিউল ভাই হচ্ছে তার বাংলা ব্যাপারে কথা বলবে যে কিভাবে কি পড়তে হবে। তো আমি মূলত কথা বলবো একটু সময়, সেটা হচ্ছে আমি ইংলিশটা নিয়ে একটু কথা বলবো, যেহেতু আমি ইংলিশের ক্লাসগুলো নিব ইনশাল্লাহ। এবং ইনশাল্লাহ ফ্রম মাই এক্সপিরিয়েন্স, আমি আমার এক্সপিরিয়েন্স থেকে যে কিভাবে নেব সেই ইনশাল্লাহ আমি পরবর্তী আমার সোমবারের ক্লাসটা তো এরপরে হচ্ছে আমাদের সাধারণ জ্ঞানের ব্যাপারটা হচ্ছে আগামীকালকে ইনশাল্লাহ সাধারণ জ্ঞান আদনান ভাইয়ের ক্লাস থাকবে। আমাদের সব থেকে সিনিয়র ভাই, ইনশাল্লাহ সে ভালো অনেক ক্লাস নেবে। তো আমি আমাদের ইংরেজির সিলেবাসের ব্যাপারে যদি বলি, যে এবছরের যে ভর্তি পরীক্ষার যে মানবন্টন সেখানে আমরা দেখতে পাচ্ছি হচ্ছে তো এই ৮০ মার্কের মধ্যে এখানে এমসিকিউ থাকবে ৩০ মার্ক আর রিটেন থাকবে হচ্ছে ৫০ মার্ক। তো বাংলা এবং ইংরেজির যে রিটেন পার্টটা হয় এবং কোন কোন জায়গা থেকে মূলত ইউনিভার্সিটি এডমিশন টেস্টে প্রশ্নগুলো করা হয়, ইংরেজির কোন কোন জায়গা থেকে প্রশ্নগুলো করা হয়, সেই প্রশ্নগুলো ইনশাল্লাহ আমি আমার নেক্সট সোমবারে যে ক্লাসটা থাকবে, এটা হচ্ছে নেক্সট সোমবারে আমার ক্লাসটা থাকবে ইংরেজির উপরে। তো ওখানে আমি গত বছরের 2019-20 যে ভর্তি পরীক্ষার যে প্রশ্নটা ওটা আমি সলভ করিয়ে দেব এবং আমি দেখিয়ে দেব ওই ক্লাসে যে কোন কোন জায়গা থেকে ইউনিভার্সিটি এডমিশন টেস্টে গত বছরের প্রশ্নগুলো মূলত করা হয়েছিল। তো এটা হচ্ছে আমি দেখিয়ে দেব, যেমন হুবহু মেইন বই থেকে প্রশ্ন কমন পড়ে এবং কি কি পড়লে পরীক্ষায় যে প্রশ্ন কমন পাওয়া যাবে এটা আমি আমার ক্লাসে আমি বুঝিয়ে দেব এবং কি কি পড়তে হবে না সেটা আমি ক্লাসে বলে দেব। কারণ একটা স্টুডেন্ট প্রথমে বুঝতে হবে তাকে মূলত কি কি বিষয় বাদ দিয়ে স্কিপ করে হচ্ছে সে ভালো করতে পারবে। এগুলো ইনশাল্লাহ আমি ক্লাসে বুঝিয়ে দেব যে কোন কোন টপিকগুলো থেকে প্রশ্ন হয়। এবং ইনশাল্লাহ আমি সোমবারের ক্লাসটা যদি সবাই থাকে ইনশাল্লাহ সোমবারের ক্লাসটাতে দেখতে পাবে যে কোন কোন জায়গা থেকে প্রশ্নগুলো হয়েছে। এবং এটা হচ্ছে আমি এইচএসসি টেক্সট বুকের একদম রেফারেন্স সহ কোন কোন বই মানে বইয়ের কত নম্বর পেজ থেকে কোন প্রশ্নটা এসেছে এখান থেকে হুবহু কিছু প্রশ্ন একদম ঢাকা ইউনিভার্সিটির ভর্তি পরীক্ষায় কিছু প্রশ্ন আছে, যেমন ৫-৬টা প্রশ্ন একদম মেইন বই থেকে দিয়েছে। এবং ইভেন রিটেন পার্টের যে একটা অংশ ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস এর, এটা মেইন বইয়ের একটা প্যাসেজ উঠিয়ে দিয়েছে, এটা আমি ক্লাসে বুঝিয়ে দেব। আর তারপরে হচ্ছে সব থেকে বড় আতঙ্কের বিষয় হচ্ছে ভোকাবুলারি পার্ট। এই ভোকাবুলারি পার্টটা হচ্ছে এডমিশন টেস্ট, কম্পিটিটিভ এক্সাম, ইংলিশের সব থেকে আতঙ্কের বিষয় যেটা। তো ইনশাল্লাহ এই আতঙ্কের যেখানে থাকে তো এইখানে হচ্ছে আমি স্টুডেন্টদেরকে অনেক হেল্প করতে পারবো আমি বিশ্বাস করি, বিকজ এইখানে যে ভোকাবুলারি পার্টের যে বিষয়গুলো থাকে, যে সিনোনিম, অ্যান্টোনিম, ফ্রেজাল ভার্ব, অনওয়ার্ড সাবস্টিটিউশন, এই যে বিষয়গুলো থাকে এবং ইডিয়ম এন্ড ফ্রেজ, এগুলো হচ্ছে আমি চমৎকার ওয়েতে আমি ক্লাসে শেখানোর ব্যবস্থা করবো ইনশাল্লাহ। এবং রুট ওয়ার্ড থেকে আমি একটু বলে রাখি, সেটা হচ্ছে রুট ওয়ার্ড থেকে ইংলিশে যে শব্দগুলো আসে মূলত হচ্ছে রুট ওয়ার্ড থেকে আসে। তো ইনশাল্লাহ আমি প্রতিদিন যদি এক একটা রুট ওয়ার্ড শেষ করে দিই তাহলে সেখান থেকে
সিনোনিম, অ্যান্টোনিম এবং ভোকাবুলারি কিভাবে সহজে মনে রাখা যায়, ইনশাআল্লাহ সবাই স্টুডেন্টরা আমার ক্লাসগুলো করলে নিশ্চয়ই বুঝতে পারবে। তো আশা করি আগামী সোমবারে আমার ক্লাসটা থাকবে ইংরেজির উপরে। তো সেখানে সবাই ইনশাআল্লাহ সবাই উপস্থিত থাকবে। আশা করি সবাই অনেক অনেক উপকৃত হবে এবং সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা এখানে শেষ করছি আপাতত। পরবর্তীতে যদি আবার সুযোগ হয় তখন বলবো। আর এখন আমি রিকোয়েস্ট করব আমাদের সব থেকে এখানে বাংলা ডিপার্টমেন্ট হেড অফ দ্য ডিপার্টমেন্ট বাংলা বাংলা বিষয়ে যিনি ক্লাস নেবেন রবিউল হাসান রবি ভাই, এবং উনি হচ্ছে চমৎকার ক্লাস নেয়। আশা করি ইনশাল্লাহ বুধবারে আপনারা তার অসাধারণ বাংলা ক্লাসের মজাটা বুঝতে পারবেন, যে বাংলা কঠিন বিষয়গুলো কিভাবে সহজে সে বুঝিয়ে দেয়। তো রবিউল হাসান ভাইকে আমি রিকোয়েস্ট করতেছি এখন রবিউল হাসান ভাই তার বাংলা বিষয়ে একটু বলেন প্লিজ। হ্যাঁ, সবাইকে শুভ সন্ধ্যা। আমার কথা কি শুনতে পাচ্ছেন কিনা সকলে? আমার কথা শোনা যাচ্ছে? হ্যাঁ সবাই, আপনার কথা শোনা যাচ্ছে, প্লিজ কন্টিনিউ। হ্যাঁ সবাই, আপনার কথা শোনা যাচ্ছে, আচ্ছা প্লিজ আচ্ছা, কন্টিনিউ ঠিক প্লিজ। আছে। তাহলে 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 আমি আমার কথা চালিয়ে যাচ্ছি। আহ আমাদের আজকের যে বিষয়টা, যে আমরা টিচার্স ইন্ট্রোডিউসিং বা মোটিভেশনাল ক্লাস এরকম কিছু, তো সেই জায়গা থেকে আমি আমাদের যে যাত্রাটা সেটা সম্পর্কে একটু বলি। আমি আজকে তেমন কোনো আউটলাইন বা কিভাবে পড়াবো না করব সেগুলো আমি আসলে আজকে কিছুই বলবো না। আমার নেক্সট ক্লাসে যখন আমি কোর্স আউটলাইন গুলো দিব তখন বলবো। আমি আজকে অল্প কিছু স্টোরি শেয়ার করব, যে বিষয়গুলো আসলে আমাদের সামনে আসে, বারবারই সামনে আসে বিশ্ববিদ্যালয় ভর্তি বা ভর্তি পরবর্তী সময়ে। সেই জায়গাগুলো আমি একটু বলবো আজকে। তো আমি প্রথম যে বিষয়টা দিয়ে শুরু করতে চাচ্ছি, যে আসলে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে হবে কেন, বা বিশ্ববিদ্যালয়ে আসলে পড়াটা কেন দরকার, বা বিশ্ববিদ্যালয়ে পড়তে গেলে আমরা যেসব গল্পগুলো শুনি কোচিং সেন্টার বা বিভিন্ন জায়গা থেকে, সেই গল্পগুলো কেন শুনি। আর আমাদের যাত্রাটা মূলত এই কারণে যে আমাদের যে সমাজটা, বিশেষ করে বাংলাদেশ, এই বাংলাদেশে যেহেতু উন্নয়নশীল দেশ, সুতরাং এই জায়গা থেকে আমাদের মিডল ক্লাস, লোয়ার মিডল ক্লাস অথবা লোয়ার ক্লাস, এই জায়গাগুলো বিশেষ করে এদের যে, অর্থাৎ আমরা যারা মধ্যবিত্ত বা মধ্যবিত্তের ছেলেরাই বিশেষ করে পাবলিক ইউনিভার্সিটিতে বেশিরভাগ চান্স পায় বা পড়াশোনা করে, বা অন্যান্য যারা আছে তারা দেখা যায় দেশের বাইরে অথবা প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলোতে পড়াশোনা করে। সেজন্য আমাদের একটা ধরা বাঁধা নিয়ম আছে যে বিশ্ববিদ্যালয়ে পড়তে হলে বুঝি কোচিং করতে হবে, বা কোচিং না করলে বুঝি আমি চান্স পাবো না, বা কোচিং করলেও হয়তো চান্স পাবো না, এরকম নানান জটিলতা থাকে। তো এই জায়গা থেকে আমরা ভাবছি যে যেহেতু বাংলাদেশ যে বর্তমানে একটা করুণ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে, এই যে প্যান্ডেমিকের মধ্যে দিয়ে যাচ্ছে, এই সময়কালে অর্থনীতিটা খুবই মুখ থুবড়ে পড়েছে, বিশেষ করে গ্রামীণ অর্থনীতি, যেটাকে আমরা মধ্যবিত্ত অর্থনীতি বলি। সেই জায়গা থেকে এখন শিক্ষার্থীদের আহ, এই যে কোচিং সেন্টারে ভর্তি করানো, তাদের ভার বহন করা, তাদের যে আহ, যাবতীয় যে খরচ সেটা বহন করার মতো সামর্থ্য অনেকেরই নেই। এমনকি দেখা যায় যে অনেক শিক্ষার্থী ইতোমধ্যে ঝরে পড়েছে, শিক্ষা প্রতিষ্ঠান থেকে চলে গেছে, আবার অনেকের লেখাপড়া বন্ধ হওয়ার প্রায়। সেই জায়গা থেকে আমরা চিন্তা করলাম যে যদি আমাদের যারা আমাদের মতো বা আমাদের থেকে নিম্ন পদস্থ যারা আছে তাদেরকে যদি একটু হেল্প করা যায়, সেই জায়গা থেকেই মূলত আমাদের এই প্রোগ্রামটা রান করার একটা চেষ্টা চলছে। আশা করি আমরা প্রোগ্রামটা রান করতে পারবো, কারণ আমাদের মূল লক্ষ্যই হচ্ছে আমাদের মতো বা আমাদের থেকে যারা আরো বেশি করুণ অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছে তাদেরকে হেল্প করা। সেই জায়গা থেকে আশা করি সবাই হেল্প পাবে এবং সবাই উপকৃত হবে। এখন মূল জায়গাটাতে আসি, যে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে হলে বেশ কিছু কথা আমরা শুনে থাকি, যে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়া তাহলে এটা পাবে ওটা পাবে। আসলে দেখেন, আমরা এমন কোনো কিছুই বলবো না। আমাদের নিজেদের জায়গা থেকে, নিজেদের দায়িত্ববোধের জায়গা থেকে, সামাজিক সেটা হতে পারে দায়িত্ববোধ বা ব্যক্তির দায়িত্ববোধ, সেই জায়গা থেকে আমরা চাচ্ছি যে আমাদের যারা ছোট আছে, বিশেষ করে সে যেই জায়গায় হোক, বাংলাদেশের যেই প্রান্তেই হোক, যারা মোটামুটি শিক্ষা থেকে বঞ্চিত হতে চলছে বা বিভিন্ন কারণে তাদের উচ্চ শিক্ষায় যাওয়াটা খুবই কষ্টকর, সেই জায়গা থেকে তাদেরকে হেল্প করা। এবং
একটা বিষয় মনে রাখবেন যে আহ, এটা বাংলাদেশে বিশ্ববিদ্যালয়গুলোর যেসব শিক্ষার্থীরা বিশেষ করে বেশিরভাগ আমি দেখেছি যে বেশিরভাগ শিক্ষার্থীরাই সবসময় উদার হয়, কারণ এটা পরিবেশ এবং পরিস্থিতির কারণে মানুষকে তৈরি করে ফেলে। সেজন্য আমরাও চাই যে আমাদের যে নৈতিক দায়িত্বটা আছে বা যেটা ব্যক্তিক দায়িত্ব সেই জায়গাটা ফিল করতে, সেই জায়গাটা পূরণ করতে। এবং এই জন্যই মূলত এই যাত্রাটা করলাম। আমরা আপনাদের প্রত্যেককেই পাশে পাবো। আমাদের ক্লাসগুলো আমরা আগামী সপ্তাহ থেকে শুরু করব। আর বিশেষ করে দেখা যায় যে সামনের শনিবারে, সোমবারে এবং বুধবারে আমাদের ধারাবাহিকভাবে ক্লাস হবে শিডিউল অনুযায়ী। সেটা আমাদের শিডিউল তো পরবর্তীতে আমরা জানিয়ে দেব। এবং ক্লাসগুলো করলে কি উপকার হবে বা হবে না এগুলো নিয়ে অনেক অনেক কিছুই বলতে পারেন যে আসলে এরা কারা, কিভাবে ক্লাস করাবে। আমরা বিশ্ববিদ্যালয়ের একদল শিক্ষার্থী, আর কিছুই না। আমরা চাকরিজীবীও না বা আমরা বিশিষ্ট ব্যবসায়ীও না, কোচিং ব্যবসায়ীও না। আমরা আমাদের নৈতিক দায়িত্বের জায়গা থেকে আমরা মূলত ক্লাসগুলো নিচ্ছি। এখন কথা হচ্ছে এই ক্লাসগুলো করলে আপনারা উপকৃত হবেন এটা আশা রাখছি। আমরা চেষ্টা করব আমাদের সর্বোচ্চটা দেওয়ার। এখানে যারা আছেন বিশেষ করে দেখা যায় যে এখানে হাসিব স্যার আছেন, উনি বেশ ইংরেজি খুব ভালো করে ইংরেজি পড়ান, আমি ওনার সম্পর্কে জানি। তারপরে হচ্ছে আদনান স্যার, উনিও সাধারণ জ্ঞানে খুব ভালোই পড়াবেন এবং তার সাধারণ জ্ঞানে বেশ ভালো দক্ষতা আছে। তারপরে আমাদের আরো একজন স্যার আছেন যিনি শামীম স্যার। তারপরে এই যে পুরো পুরো প্যানেল যিনি কোঅর্ডিনেট করছেন তিনি হচ্ছেন আব্দুল কাদের। খুব পরিশ্রমী ছেলে, খুব কষ্ট করে আমাদের সবাইকে কোঅপারেট করছেন। সেই জায়গা থেকে আমরা যে বিষয়গুলো নিয়ে ভাবছি যে আমরা আপনাদেরকে বিশেষ করে যারা এবছরে ভর্তি পরীক্ষার্থী, যারা ভর্তি পরীক্ষা দেবেন তাদেরকে বলবো যে আপনাদের দুশ্চিন্তার কোনো কারণ নেই। ভর্তি কোথাও ভর্তি হতে পারবেন না, কোচিং করতে পারবেন না, সিট কিনতে পারবেন না, কোনো সমস্যা নেই। আমরা ওরকম ভাবে বাণিজ্যিক ভাবে কোনো মোটিভেশনও দিব না বা বড় বড় গল্পও বলবো না যে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হও তারপরে জীবন খুবই ফ্রি। না ভাই, বিশ্ববিদ্যালয়ে ভর্তি হলে জীবন খুব ফ্রি না। জীবনটাকে ফ্রি করে নিতে হবে। জীবনটাকে খুব ভালো করে এনজয় করার জন্য নিশ্চয়ই বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ পেতে হবে। এখানে প্রত্যেকেই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং প্রত্যেকেই আমার থেকে হয়তো ভালো বলতে পারবেন যে বিশ্ববিদ্যালয়ের জীবনটা আসলে একটা ভালো একটা জায়গা। বিশেষ করে গত 12টা বছর যেই জায়গায় আমরা কাটাই আসি বা যেরকম মানসিকতায় আমরা জীবনটা অতিবাহিত করি, দীর্ঘ 4 বছর বা 5 বছর আমরা জ্ঞানটাকে কাজে লাগানোর জন্য, নিজেকে মেলে ধরার জন্য হলেও অন্ততপক্ষে বিশ্ববিদ্যালয়ে পড়তে হবে। এবং বিশ্ববিদ্যালয়ে পড়তে হলে কি আহ, অনেক বেশি পড়তে হবে? না, আমার কাছে এমনটা মনে হয় না যে বিশ্ববিদ্যালয়ে পড়তে হলে অনেক বেশি পড়তে হবে। হ্যাঁ, বিশ্ববিদ্যালয়ে পড়তে হলে কৌশলে পড়াশোনা করতে হবে। সেজন্য আমি একটা বিষয় দেখেছি যে বিশ্ববিদ্যালয়গুলোতে যেসব বিষয়ে প্রশ্ন হয়, প্রশ্নগুলো মূলত বেসিক বিষয়ের উপরে ভিত্তি করে প্রশ্ন হয়। বিশেষ করে আমি যেহেতু বাংলা ক্লাসগুলো নিব বা আমি দীর্ঘ 4 বছর বা তারও বেশি সময় ধরে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ অন্যান্য বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন প্যাটার্ন গুলো আমি দেখেছি বা আমার মোটামুটি আয়ত্তে আছে। সেই জায়গা থেকে বলবো যে শিক্ষার্থীরা বেসিক বিষয়গুলো পড়ুক। বিশেষ করে দেখা যায় যে বাংলা। কানেকশন চলে গেছে নাকি? হ্যাঁ, সেক্ষেত্রে সেক্ষেত্রে বলবো যে আমার কথা কি শোনা যাচ্ছে? হ্যাঁ, ঠিক আছে, তাহলে আমি ওখান থেকেই শুরু করছি যে বিশ্ববিদ্যালয়গুলো যে প্রশ্ন প্যাটার্ন গুলো হয় বা প্রশ্নগুলো যেরকম ভাবে হয় সেটা মূলত বেসিকের উপরে ভিত্তি করে দীর্ঘ 12 বছর যে শিক্ষার্থীরা যেসব পড়াশোনা করে ওটার উপর ভিত্তি করেই প্রশ্ন হবে এবং ওটার উপর ভিত্তি করেই তার মান যাচাই হবে সে আসলে কতটা পারদর্শী। আর এবছরের ক্ষেত্রে যে বিষয়টা হয়েছে যে প্রশ্নপত্রে বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে প্রশ্ন বা নাম্বার বন্টনের যে বিষয়টা আমি খেয়াল করেছি যে ডিনস কমিটির যেটা
সিদ্ধান্ত হয়েছে, সেখানে মাত্র 20 মার্কস আছে তাদের রেজাল্টের উপরে, যেটা পূর্বের বছর ছিল 80 মার্কস বা এর আগেও ছিল 80 মার্কস। সেই জায়গা থেকে শিক্ষার্থীরা এবছর যেহেতু একটা অটো প্রমোশন পেয়ে গেছে, সুতরাং তাদের চিন্তা ভাবনার কোনো কারণ নেই। তারা প্রত্যেকেই বিশ্ববিদ্যালয়গুলোতে পরীক্ষা হয়তো দিতে পারবে, যদি বিশ্ববিদ্যালয় এমন কোনো পয়েন্ট বেঁধে না দেয়। আমার এখন পর্যন্ত পুরোপুরি বলতে পারছি না যে তারা আসলে পয়েন্ট বেঁধে দিবে কিনা, তবে আশা করি যে এবছর পয়েন্ট বেঁধে দিবে না, কারণ না বেঁধে দিলে তাহলে পরীক্ষার্থীর সংখ্যা বেশি হবে এবং আশা করি যারা যোগ্য তারা সুযোগ পাবে। এখন আপনাদের যারা আমরা আমরা যাদেরকে শিক্ষিত বা আমরা যাদেরকে পড়াবো তাদের কথা বিবেচনা করে একটা বিষয় মাথায় রেখেছি যে তাদের যাতে সুবিধা হয় সেজন্য আমরা কিন্তু ক্লাসগুলো আমরা জুমে বা অন্যান্য অ্যাপস এর মাধ্যমে করতে পারতাম, কিন্তু সেই জায়গা থেকে আমরা করিনি, কারণ দেখা যায় যে ফেসবুকটা মোটামুটি ভাবে অ্যাভেলেবল সব জায়গাতেই, প্রত্যেকেরই আর কিছু না থাকুক একটা ফেসবুক অ্যাকাউন্ট আছে। তো সেজন্য আমি বলবো শিক্ষার্থী যারা আছো তোমরা নিশ্চয়ই তোমরা তোমাদের ফেসবুকটাকে প্রপারলি ইউজ করবে। ফেসবুকটাকে ইউজ করেও তোমরা শুধু আমরা কেন, আমরা ছাড়াও আরো অনেকে হয়তো আছেন যারা ফ্রি এরকম সুবিধা দিয়ে থাকবেন, তাদের যে সুবিধাগুলো সেটাও তোমরা গ্রহণ করবে। এবং একটা মজার বিষয় হচ্ছে যে আমি ছোট একটা স্টোরি বলতে চাই, যে আমার সাথে ঘটে যাওয়া যেটা হয়েছে, যে আমি যখন 2016 সালে পরীক্ষা দিলাম, তখন আহ, আমি ইংরেজিতে একটু খারাপ করেছিলাম, বলতে আমি দুটো প্রশ্ন ভুল করেছিলাম। আমার মোটামুটি ভাবে ছোটবেলা থেকেই শখ ছিল ইংরেজি সাহিত্যে পড়া, কিন্তু আহ, দুর্ভাগ্য হোক বা সৌভাগ্য হোক জানি না, আসলে আমাকে বাংলাতেই পড়তে হচ্ছে। কিন্তু কথা হচ্ছে যে কেন দুটো মার্কস এর জন্য আমি পড়তে পারলাম না, সেই বিষয়টা আমার কাছে এখন বারবার মাথার উপরে এসে লাগে যে আসলে আমি কি ভুলটা করেছিলাম। তো ওখানে আহ যে দুটো প্রশ্ন ছিল, আমি দুটো প্রশ্নে ভুল করেছিলাম, দুটো প্রশ্নে ভুল করার কারণে কিন্তু আমি ইংরেজি সাহিত্যে পড়ার যোগ্যতা অর্জন করতে পারিনি। এখন কথা হচ্ছে যে বিশ্ববিদ্যালয়ে যে আমি যে বাংলা নিয়ে পড়তেছি, বা অন্য আরেকজন যে ইংরেজি নিয়ে পড়তেছেন, বা কেউ সংস্কৃত, পালি বা অন্যান্য যে বিবিএ বা হচ্ছে সায়েন্স ফ্যাকাল্টির সাবজেক্ট গুলো, সেগুলো ভ্যালু কিরকম, আমি বলবো যে বিশ্ববিদ্যালয়ের সাবজেক্ট গুলো নিয়ে আসলে আমার কোনো অভিযোগ নেই। হ্যাঁ, তবে একটা বিষয় মাথায় রাখতে হবে যে বিশ্ববিদ্যালয়ের কিছু কিছু সাবজেক্ট আছে যেগুলো ডিমান্ডেবল বেশি, আবার কিছু কিছু ডিমান্ড কম। তবে বিশ্ববিদ্যালয়ের কোনো সাবজেক্টকে হেয় প্রতিপন্ন করা বা এটাকে যে অমুক সাবজেক্ট ভালো অমুকটা খারাপ এরকম বলার কিছু নেই। তবে হ্যাঁ, কিছু কিছু সাবজেক্টে প্রাধান্য দেওয়া হয়, যে বিশেষ করে আমি যদি একটু গর্ব করেই বলি যে আমার সাবজেক্টে কিন্তু শিক্ষা ক্যাডার আছে, বা হচ্ছে দেখা যায় যে আহ, প্রাথমিক বিদ্যালয় থেকে শুরু করে একেবারে বিশ্ববিদ্যালয় লেভেল পর্যন্ত কিন্তু প্রত্যেক জায়গায় আমার এন্ট্রি আছে। কিন্তু সমাজে একটা বিষয় আমি খেয়াল করেছি যে অনেকে বলেন তুমি বাংলাতে পড়ো, মানে তাদের কপালটা মনে হচ্ছে চার চার আঙ্গুল কপালটা দুই আঙ্গুল হয়ে যায়। এই জায়গাটা কিন্তু আপনাকে ফেস করতে হবে যে হ্যাঁ অমুক বিশ্ববিদ্যালয়ে পড়ো, এটা কোনো বিশ্ববিদ্যালয় হলো না ভাই। বাংলাদেশে প্রায় এখন 46টা পাবলিক বিশ্ববিদ্যালয়, সুতরাং ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে চান্স পেতে হবে এমনও কোনো কথা নেই। তবে হ্যাঁ, ভালোটা সবাই চায়। এখানে ভালো মন্দ বলতে সবগুলোই পাবলিক বিশ্ববিদ্যালয় ভালো এবং সবগুলোর শিক্ষার মান ভালো। সেক্ষেত্রে যে বিশ্ববিদ্যালয়ে চান্স পাও কোনো সমস্যা নেই, তবে একটা প্রতিজ্ঞা রাখতে হবে যে বিশ্ববিদ্যালয়ে তোমাকে চান্স পেতেই হবে, যেভাবেই হোক। সেটা আমি জানি না, হয়তো আমার থেকে এখানে যারা যারা মানে তোমরা যারা শিক্ষার্থী আছো তাদের কৌশল হয়তো আরো অনেক বেশি, তারা হয়তো বিভিন্ন কৌশলে পড়বে। আমি কিন্তু একটা কথাই আগে বলেছি যে পড়াশোনা কৌশলে হবে, পড়াশোনা কিন্তু সহজভাবে খুব জটিল পড়াশোনা হবে না, একেবারে খুব সহজভাবে পড়াশোনা করতে হবে। তবে একটা বিষয় মাথায় রাখতে হবে যে যারা বিশ্ববিদ্যালয়ের জন্য যোগ্যতা অর্জন করবে তাদেরকে কিন্তু আউট অফ সার্কেল ভাবতে হবে, ইন সার্কেল ভাবলে কিন্তু হবে না। কারণ যখনই আউট অফ সার্কেল ভাববে তখনই তুমি তোমার জ্ঞানের রাজ্যটা খুলে যাবে। আর বিশেষ করে দেখা যায় যে যেহেতু আমি বাংলা ক্লাস নিব, আমি একটা বিষয় দেখেছি যে যেহেতু বি ইউনিট বা ডি ইউনিটের যে বাংলাগুলো হয় প্রশ্নগুলো, বিশেষ করে বি ইউনিটের প্রশ্নটা কলা অনুষদ করে বিদায় ওই বাংলা প্রশ্নের দায়িত্বটা আমার বিভাগের শিক্ষকদের উপরেই থাকে। সেজন্য অন্ততপক্ষে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কথা যদি বলি যে বাংলার প্রশ্ন কিন্তু একটু জটিল হয়। এবং গত 2018 সালের একটা
18 না 17 সালে একটা পরিসংখ্যান আমি দেখেছি, আমারই এক পরিচিত ছোট ভাই, ইংরেজিতে সে 24 এবং বাংলায় সে 16 এবং সাধারণ জ্ঞানে খুব সম্ভবত 47। দেখো, সে ইংরেজিতে বেশ ভালো নাম্বার পেলো এবং বাংলায় সে কম নাম্বার পেলো, আবার সাধারণ জ্ঞানেও ভালো পেলো। কিন্তু শেষ পর্যন্ত গিয়ে কিন্তু সে বিশ্ববিদ্যালয়ের যে একটা রেকোয়ার মার্ক আছে সেই জায়গায় সে আটকে যাবে। এই জন্য একটা বিষয় মাথায় রাখতে হবে যে কোন সাবজেক্টকে যে কম গুরুত্ব দিবে এটা কিন্তু কোনো সুযোগ নেই। তবে প্রত্যেকটা সাবজেক্টেরই বেসিক যে বিষয়গুলো সেগুলো প্রাধান্য আগে পাবে। এবং এটা করলে কি হবে, দেখা যায় যে আরো একটা এর এর সাথে আর একটু গল্প জুড়ে দেই। আমার ডিপার্টমেন্টেরই এক ছেলের অবস্থার কথা বলছি। আমার এই বন্ধু, সেই ছেলে বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা 54তম, চিন্তা করা যায়, 54তম হয়েছে। সে আমার সাথে পড়ছে, কারণ কি, কারণ সে দেখা যায় যে তার তিনটা বিষয় তো, সাধারণ জ্ঞান, বাংলা এবং ইংরেজি। সে সাধারণ জ্ঞানে 56+, তারপরে হচ্ছে ইংরেজিতে 27, সরি, বাংলায় 27 এবং ইংরেজিতে 12, অনলি 12। দেখো মানে বিষয়টা হচ্ছে যে সে ইংরেজিতে 12 পাওয়ার কারণেও কিন্তু সে সিরিয়াল কিন্তু মাত্র 54, 000054, মাত্র একেবারেই 54। তো সেই জায়গা থেকে সে কিন্তু তার যে ইচ্ছা ছিল যে সাবজেক্টে পড়া সেই সাবজেক্টে পড়তে পারছে না। কারণ কি, এই যে ইংরেজিতে সে খারাপ করেছে একটু। সেজন্য বলবো যে কোন সাবজেক্টকেই কম গুরুত্ব দেওয়ার কিছু নেই। তবে কথা হচ্ছে যে যেহেতু রেকোয়ার মার্কস নির্ভর করে বাংলা এবং ইংরেজির উপরে, সুতরাং এ দুটোকে তো গুরুত্ব দিতেই হবে। এবং পাশাপাশি আহ যদি স্কোর ভালো করতে হয় সেক্ষেত্রে সাধারণ জ্ঞানের উপরে বেশি জোর দিতে হবে। এবং কোনোটাকেই আসলে আমি দেখছি না যে কোনোটাকেই মিস করার কোনো সুযোগ আছে। তবে হ্যাঁ, শিক্ষার্থীদেরকে বলবো যে তোমরা গত 12 বছর যেটা পড়েছো, এখনো তোমাদের হাতে হয়তো 4 মাস বা 3 মাস সময় আছে। এই পুরো সময়টাতে বেসিকটাকে স্ট্রং করার জন্য আবার বারবার পড়তে হবে। কিন্তু কথা হলো যে যদি এই যে করোনাকালীন বাস্তবতায় অর্থনৈতিক সমস্যা বা যে কোনো সমস্যার কারণে যদি পড়াশোনায় বিঘ্ন ঘটে, সেক্ষেত্রে আমরা আশা করছি যে সেটাও আমরা চেষ্টা করব আমাদের জায়গা থেকে, যে আমরা যেসব শিক্ষার্থীরা দেখা যায় যে বই কেনার মতো সামর্থ্য নেই, বা অনেকে দেখা যায় যে শিট দরকার বা পিডিএফ ফাইল দরকার, সেগুলো প্রয়োজন হলে আমাদের অ্যাডমিন প্যানেল অথবা আমাদের যে শিক্ষকরা আছেন তাদের সাথে যোগাযোগ করলে আমরা অন্ততপক্ষে এটা বলতে পারি যে আমরা চেষ্টা করতে পারি। বা বিভিন্ন কোচিং সেন্টারের, আমি অবশ্য বেশ কয়েকটা বেশ আহ, এক এক দুটো কোচিং সেন্টারের সাথে সংযুক্ত আছি। সেই জায়গা থেকে শিক্ষার্থীদের প্রয়োজনে হেল্প করতে পারবো। আর আমার জায়গা থেকে যেটা করার, যে আমার বাংলা ক্লাসটা আমি আশা করছি যে শিক্ষার্থীদের যে প্রয়োজন যতটুকু বা প্রয়োজনের বাহিরেও যদি আমার কিছু দেয়ার থাকে। তবে একটা বিষয় বলে দিই, সেটা হচ্ছে যে প্রয়োজনটা তোমার বা তোমাদের, সেই জায়গা থেকে তোমরা যদি তোমাদের প্রয়োজনের কথাটা আমাদেরকে জানাতে পারো, তাহলে কিন্তু আমরা বুঝতে পারবো যে কোন কোন বিষয়টা তোমাদের দরকার বা কোন কোন বিষয়টা তোমার প্রয়োজন দিতে হবে আমাকে। তো সেই জায়গা থেকে আমাকে অবশ্যই জানাতে হবে যে এই এই কোর্স, এই ক্লাসগুলো বা এই বিষয়গুলো আমাদেরকে একটু বুঝিয়ে দিতে হবে। সেজন্য আহ অবশ্য আমি বলবো যে আমাদের যে ক্লাসগুলো হবে, ক্লাসগুলো তুমি দেখবে, তোমার বন্ধুদের সাথে শেয়ার করবে। এবং বেশি বেশি করে শেয়ার করলে হবে কি, যে তোমার বন্ধু যে আর্থিক অনটনে ভুগছে বা যে কোচিং করতে পারছে না, সেও ক্লাস করে উপকৃত হবে। এবং তুমিও উপকৃত হলে তাহলে কি হলো, যে আমরাও অন্তত পক্ষে আমাদের একটা বিষয় বলি যে আমাদের স্যাটিসফ্যাকশন হচ্ছে তোমরা যা যদি আমাদের এই ক্লাসগুলো বা আমরা যে পরবর্তীতে ক্লাসগুলো নিব সেই ক্লাসগুলো করে যদি বিশ্ববিদ্যালয় বা যে কোনো ভালো একটা জায়গায় যাইতে পারো, বা যদি যাও বা কখনো যদি যাওয়ার সুযোগ হয়, এটা হচ্ছে আমাদের সব থেকে বড় প্রাপ্তি। তো সেই জায়গা থেকে আমি আহ আপাতত কিছু বলছি না। তবে যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে বা কোনো যদি জিজ্ঞাসা থাকে, তাহলে আমাদেরকে কমেন্টস বক্সে জানাবে, তাহলে আমরা সেগুলোর আরো খুব আশা করছি যে সেগুলোর উত্তর দিব। তো সেক্ষেত্রে এখন আমি এখানে আদনান স্যারকে দেখছি, উনি সাধারণ জ্ঞান নিয়ে খুব ভালো করে তোমাদেরকে বুঝিয়ে বলবেন কোন কোন বিষয়গুলো, বা তার যে বিষয়গুলো সে একটু বুঝিয়ে বলবেন। ঠিক আছে, তাহলে আমি আদনান ভাইকেই বলছি যে আদনান ভাই, আপনি
শিক্ষার্থীদের উদ্দেশ্যে, বা আপনার যে যেরকম শিক্ষার্থীরা করলে ভালো হবে, বা তারা কোন কোন উপায় পড়তে পারে, বা কোন বিষয়গুলো তাদেরকে খেয়াল রাখতে হবে, অবশ্যই সেই বিষয়গুলো নিয়ে একটু ওদেরকে যদি একটু বলতেন। থ্যাঙ্কস রবিউল ভাই। রবিউল ভাই কথা বলার সুযোগ দেওয়ার জন্য ধন্যবাদ। তো ঢাকা ভার্সিটির ভর্তি পরীক্ষার্থীদের প্রথমেই বলে রাখছি যে তোমাদের প্রথমে ঠিক রাখতে হবে তোমার কনফিডেন্স। হ্যালো, কথা শোনা যায়? হ্যালো, হ্যাঁ শোনা, প্লিজ কন্টিনিউ। আচ্ছা, তো প্রথমেই তোমার ধরে রাখতে হবে কনফিডেন্স। তো যা বলার অনেকটা রবিউল ভাই বলে গেছে, না আমি ওনার সাথে তাল মিলিয়ে বলতে চাই যে ঢাকা ভার্সিটিতে ভর্তি হওয়া, হ্যাঁ ভর্তি হলে খুব ভালো, কিন্তু ভর্তি না হইতে পারলে ওইটা আসলে মানে খুব বড় একটা বিষয় না। এখন কথা হচ্ছে যে তোমরা বিভিন্ন ভার্সিটিতে অ্যাপ্লাই করবা। ঢাকা ভার্সিটিতে শুধু করতে হবে তা না, পাশাপাশি আরো অন্যান্য পাবলিক বিশ্ববিদ্যালয় আছে, ওগুলো তো চেষ্টা করবা। আর সাধারণ জ্ঞানে যা কিছু আছে, যেমন বাংলাদেশ বিষয়াবলী, আন্তর্জাতিক বিষয়াবলী এবং আরো আদার্স অনেক জিনিস আছে, এগুলো থেকে সবচেয়ে বেশি যেগুলো মানে সচরাচর আসে এগুলো নিয়ে আমি তোমার দেখাই দিব, এবং এগুলো কিভাবে মনে রাখতে হয় এবং কিভাবে তুমি কৌশলে এগুলো অ্যান্সার করে যাবা, এগুলো সম্পর্কেও ধারণা তুমি পেয়ে যাবা। এবং এটা যদিও ফ্রি কোর্স বলে, এটা কিন্তু এড়িয়ে যাওয়ার মতো কোনো বিষয় না, এবং এটা আমি যেভাবে শিখিয়ে দিব তুমি ওইভাবে ভর্তি পরীক্ষা, এমনকি বিভিন্ন পরবর্তীতে তোমার বিভিন্ন চাকরি পরীক্ষাতেও এগুলো কাজে লাগবে। তো আমি বাংলাদেশ বিশ্ববিদ্যালয়তে যেসব বিষয়ে আলোচনা করব, বেসিক্যালি সংবিধান, ইতিহাস, আন্তর্জাতিকে রাজধানী মুদ্রা, সংগঠন, এগুলো মানে একটু বেশি দেখাবো, জোর দিব। তো আর আগামীকাল আমার ক্লাস আছে, ওখানে আমি ম্যাটেরিয়ালটা দিয়ে দিব। আমি আর কথা বাড়াচ্ছি না। রবিউল ভাই। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ ভাই। আচ্ছা, ইংরেজির একজন শিক্ষক আরো একজন আছেন, উনি হচ্ছেন শামীম। আমাদের যে শামীম আছেন, উনি কিছু বলবেন নিশ্চয়ই। শামীম যেহেতু আমাদের হোস্টের একটু আপাতত যান্ত্রিক ত্রুটির কারণে শামীমকে কিছুক্ষণের জন্য হোস্ট করা হয়েছে, আর সেক্ষেত্রে শামীমও আমাদের শিক্ষক প্যানেলের একজন। শামীম, তুমি শিক্ষার্থীদের উদ্দেশ্যে কিছু নিশ্চয়ই বলবে। আসসালামু আলাইকুম, আশা করি সকলে ভালো আছেন, এবং সুস্থ আছেন। স্বপ্নের ঢাকা বিশ্ববিদ্যালয়, স্বপ্নের ঢাবি নামের পেজটিতে স্বেচ্ছাসেবীমূলক কোচিং এর ব্যবস্থা করা হয়েছে, এবং সবগুলোই আমাদের বড় ভাইরা করছেন। আমি পরে জানতে পেরে সন্তুষ্ট হয়েছি। শেষে ইংলিশ ক্লাস নেবেন হাসিব ভাই, মূলত তার সহযোগী হিসেবেই আমি আসলে কাজ করছি। আমি রিটেন অংশ নিয়ে কাজ করব ইংরেজিতে। আমি পড়াশোনাও করছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগে, এবং আপনারা সবাই জানেন যে আমাদের বেলা থেকে প্রথম রিটেন সিলেবাস এসেছে। এবছর যেহেতু এইচএসসি পরীক্ষা হয়নি এবং অটো মার্ক দেওয়া হয়েছে, যার কারণে সবাই হতাশার মধ্যে আছে যে ঢাকা বিশ্ববিদ্যালয় আসলে কি ধরনের প্রশ্ন করতে যাচ্ছে, প্রশ্ন কঠিন হবে কিনা। আরো একটা সমস্যা আছে, প্রতি বছরই অনেক সংখ্যক ছেলে মেয়ে ঢাকায় চলে আসে কোচিং করার জন্য। কিছু গ্যাপ থাকলে তারা মনে করে যে কোচিং থেকে পার করে নিবে, সেই গ্যাপগুলো ফিল করে নিয়ে সব স্টুডেন্টদের সাথে কম্পিট করবে। কারণ আমরা দেখি যে আমরা যারা মনে করে প্রত্যন্ত অঞ্চলে থাকে, আমরা মনে করি যে হয়তো শহরের ছেলে মেয়ে আমাদের থেকে অনেকে গিয়ে, সুতরাং আমরা ঢাকাতে যে কোচিং করে তাদের সমান হয়ে যাব, কিন্তু ব্যাপারটা তেমন না। আমরা আসলে গ্রামেই যা শিখি
শহরের ছেলে মেয়ে তার থেকে অনেক পিছায় থাকে দিক থেকে। আমরা কোচিং সেন্টারে তো আমরাও পড়েছি, 2-3টা কোচিং এ পড়েছি, তো দেখা যায় যে প্রত্যেকটা পরীক্ষাতে গ্রামের ছেলে মেয়েগুলোতেই ফার্স্ট হচ্ছে। কারণটা হচ্ছে বেসিক লেভেল গ্রামে একটু বেশি পড়াশোনা করলে কিন্তু মনে থাকে কম, কিন্তু কম পড়াশোনা করলে সবগুলো মনে রাখতে পারলে সেটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট। মানে আমি যেটা পড়েছি সেটা যেন মনে থাকে, এটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যাপার। আর আরো যেটা হচ্ছে কোচিং এর ক্ষেত্রে একটা বিষয় আছে, কোচিং কিন্তু সবসময় ভালো স্টুডেন্টদের টার্গেট নিয়ে থাকে। আমরা সবসময় গ্রাম থেকে যারা আসি আমরা তাদের মিডল ক্লাস স্টুডেন্ট মনে করি নিজেদেরকে। ঢাবিতে যে গোল্ডেন পাইলেই চান্স পাবে এমন কিছু না, আমার নিজেরও একটাতে এ প্লাস ছিল না। সো বেশিরভাগ ছেলে মেয়ে কিন্তু জিপিএ 5 না পেয়েও বেশিরভাগ চান্স পায়, বেশিরভাগই মিডল ক্লাসটাই চান্স পায়। মানে পারিবারিক দিক থেকেও গরিব, আবার স্টুডেন্টরাও মিডল ক্লাস যারা মানে রিয়েলি পড়াশোনা করে। কারণ সার্টিফিকেটটা কিন্তু আপনার পড়াশোনার মাপকাঠি হতে পারে না, বাংলাদেশের ক্ষেত্রে তো মোটেই না, কারণ সার্টিফিকেট অনেকভাবেই পাওয়া যেতে পারে। তো সেক্ষেত্রে ব্যাপারটা হচ্ছে এইটা নিয়ে টেনশন করার কিছু নাই। আর কোচিং সেন্টার গুলো যারা মনে করো যে কোচিং এ পড়া অনেক কিছু হবে, কোচিং এ যারা ক্লাস নেয় আমরাও জানি, আমি নিজেও বিভিন্ন কোচিং এ অ্যাপ্লাই করেছি, ভাইবা দিয়েছি। কোচিং গুলোতে যে বিষয়ে ক্লাস না হয়, কোন একটা বিষয়ের উপরই দিয়ে যাওয়া হয়, মানে আমি মনে করি এগুলো হচ্ছে ইউজলেস টপিক। কারণ কোচিং এ অনেকগুলো টপিক পড়ানো হয়, সবগুলো টাচ করে যেতে হবে, মাত্র 15টা ক্লাস, এবং কোচিং এর শুধু ওপর দিয়ে চলে যেতে হয়। কারণ একদিনে 3টা টপিক পড়ানো যায় না, ভয়েস ন্যারেশন একদিনেই থাকে, একটা সিটেই 3টাই অ্যাড করা থাকে। তো স্যার এসে কি করে, প্রশ্নগুলো সলভ করে দেয়। তো এক্ষেত্রে কোচিং করে যে ব্যাপক বেনিফিশিয়াল কিছু করা, এটা মনে করলে হবে না। সেক্ষেত্রে আমি মনে করি যে বর্তমান যে সিস্টেমটা হয়েছে, স্বেচ্ছাসেবীর মাধ্যমে যে সেবাটা পাওয়া যাবে সেটা কোচিং এর চেয়ে অনেক গুণ বেশি ভালো। এবং আমরা যে প্রতি সপ্তাহতেই পরীক্ষা নিব, পরীক্ষার ফলাফলও দিব, আমাদের কোর্স কোঅর্ডিনেটর আছে কাদের ভাই, তিনি হয়তো উদ্যোগ নিয়েছেন সবগুলোর, আমি তো পরে যোগ হয়েছি। আর আমাদের সিনিয়র ভাইরা আছেন, আমরা হয়তো গত বছর সুযোগটা পাই নাই, হয়তো ভাইরা দিলে আমরা পাইতাম। এবছর আসলে সিচুয়েশনের কারণে এই সিস্টেমটা হয়েছে। এবং রিটেনের ক্ষেত্রে আমরা যেটা বলবো, কোচিং এ সবসময় সবগুলো কোচিংই বাংলাদেশের বিসিএস বলো যেখানেই হোক, সব ক্ষেত্রেই রিটেনকে মুখস্থ করানো হয়, মোটামুটি একটা লেভেলে মুখস্থ করানো হয়। হাতে লেখা কোনো জিনিসই শেখানো হয় না আমাদের সব লেভেলেই, সেকেন্ডারি লেভেলে, প্রাইমারি লেভেলে, জুনিয়র লেভেলে, সব জায়গায় আমরা প্যারাগ্রাফ লেটার মুখস্থ করে আসি। কিন্তু ঢাবির ক্ষেত্রে কিন্তু আন্দাজে মেরে দিলে হবে না, যে আমি কোনো কোহারেন্স রাখলাম না লেখার ক্ষেত্রে, আমার ইচ্ছা মতো লিখে দিলাম যা মনে আসে। ওই যে এইচএসসিতে আমরা করি, যেটা প্যাসেজে যা থাকে সেটা আমার প্যারাগ্রাফের মধ্যে ঢুকাই দিয়ে মনে করি আহারে মার্কস তো স্যার দিয়ে দেবে, লিখেছি তো নম্বর তো দিবে। কিন্তু ঢাবিতে কিন্তু ব্যাপারটা উল্টা, ঢাবিতে ভুল লিখলে তো মার্কস উল্টা কাটা খাবা, প্লাস এইসব উল্টো পাল্টা লিখলে তো এমনিতে জিরো পাওয়া। সুতরাং আবার রিটেন এমসিকিউতে ইন্ডিভিজুয়ালি পাস করতে হবে। তুমি যে এমসিকিউতে ভালো করছো, রিটেনে ফেল করছো, কোনো চান্স নাই। সি ইউনিটে বেশিরভাগ এরকমই হয়, রিটেনে ফেল করে ছেলে মেয়ে। সো সেক্ষেত্রে আমরা রিটেনটাও অ্যাড করেছি। আমি ব্যাকআপ হিসেবে ক্লাস নিব হাসিব ভাইয়ের। সকলকে আমাদের সাথে সংযুক্ত হওয়ার জন্য ধন্যবাদ। আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। থ্যাংক ইউ। যেহেতু ইংরেজি বিষয়ে হাসিব যেহেতু তিনি এটার প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন। হ্যাঁ, আমি একটু বলি, সেটা হচ্ছে যে শামীম যেটা বললো যে বেশি কিছু করা যাবে না, যে হুট করে আয়সা বসে পরীক্ষাটা দিলাম চলে গেলাম, এরকম কিছু করার নেই, বা আমি ইচ্ছা মতো লিখলাম, এরকম করা যাবে না। আমি এখানে একটা ট্রিক্স শিখিয়ে দেই, সেটা হচ্ছে যে মনে করো তুমি পরীক্ষার হলে বসছো, পরীক্ষার হলে বসার পরে দেখতেছো যে তোমার পাস মার্ক নিশ্চিত হয়ে গেছে, তাহলে উল্টাপাল্টা কিছু করার দরকার নেই। আর তুমি যদি প্রিপারেশন না নিয়ে যাও, তাহলে তুমি যে তোমার মানে 20টা এমসিকিউ থাকবে, না 30টা এমসিকিউ থাকবে, 30টা এমসিকিউ তুমি সব দাগিয়ে দিয়ে আসো, কোনো সমস্যা নেই। কারণ দেখা যায় যে যদি তোমার ভুল হয় তাহলে কিন্তু তোমার বাড়ি থেকে এসে নাম্বার নিবে না। দেখা যায় যদি লাগা যায় তাহলে তুমি পাস করতে পারো। তবে কথা হচ্ছে যে
আর যদি দেখো যে তোমার পাস মার্ক নিশ্চিত হয়ে গেছে, তাহলে পাল্টা দাগানোর কিছু নেই, অবশ্যই তোমাকে সচেতন হয়ে দাগাতে হবে। আর একটা বিষয় যে তুমি কোন পার্ট আগে লিখবে কোন পার্ট পরে লিখবে, এটা হচ্ছে সম্পূর্ণ তোমার ব্যাপার। তুমি যেই বিষয়টা যেই প্রশ্নটা আগে পারবে, সেটা বাংলা হোক, তারপরে সাধারণ জ্ঞান হোক বা ইংরেজি হোক, যেটা হোক, তুমি সেটাকে অবশ্যই আগে দেখাবে। তবে টাইম ম্যানেজমেন্টটা হচ্ছে বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার জন্য বা যদি চাকরির পরীক্ষা বলি, প্রত্যেকটা জায়গায় টাইম ম্যানেজমেন্টটা কিন্তু গুরুত্বপূর্ণ। সেই জায়গাটা শিক্ষার্থীরা নিশ্চয়ই খেয়াল রাখবে। যেটা আহ, বিশ্ববিদ্যালয়ে আমি খেয়াল করেছি যে আমার বেশ কয়েকটা ফ্রেন্ড যারা মূলত টাইম ম্যানেজমেন্ট না করতে পারার কারণে সবগুলো প্রশ্নের উত্তর করতে পারেনি, এবং শেষ পর্যন্ত তারা বিশ্ববিদ্যালয়ে পড়ার যোগ্যতা অর্জন করতে পারেনি। সেজন্য পরীক্ষার হলে নিশ্চয়ই টাইম ম্যানেজমেন্টটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। হ্যালো, এবং আমাকে যদি কথা হচ্ছে যে বিশ্ববিদ্যালয়ে পড়তে হলে তোমাকে নিশ্চয়ই কৌশলী হতে হবে এবং সময় উপযোগী হতে হবে, সময়ের কাজ সময়ে করতে হবে। সেজন্য এখন সময়টাতে বসে থাকা চলবে না। কোচিং এ ভর্তি হতে পারোনি, কোনো সমস্যা নেই, তোমার আগের পড়া তুমি পড়তে থাকো, আমরা আছি তোমাদের জন্য, তোমাদেরকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। সেজন্য আমাদের শিক্ষক প্যানেল, আমাদের কোর্স কোঅর্ডিনেটর বা প্রত্যেকেই আপ্রাণ চেষ্টা করবে আমাদের নিজেদের জায়গা থেকে, নিজেদের রেসপন্সিবিলিটির জায়গা থেকে তোমাদেরকে হেল্প করার। তো আমি যেহেতু হাসিব ভাই প্রথমে কিছু বলেছিলেন, হয়তো হাসিব ভাইয়ের কথা শেষ হয়নি তখন, সেজন্য হাসিব ভাই যদি অ্যাড করেন তাহলে করতে পারেন, পরবর্তী যে বিষয়গুলো আপনার বলার আছে নিশ্চয়ই। আমি একটা গল্প বলতে চাই যে আমরা জানি হচ্ছে গাধা, এটা সবাই জানে নিশ্চয়ই। সব থেকে পরিশ্রমী প্রাণী হচ্ছে গাধা। ও হচ্ছে 24 ঘন্টার মধ্যে 18 ঘন্টা পরিশ্রম করে আর 6 ঘন্টা ঘুমায়। আর সবচেয়ে কম পরিশ্রম করে হচ্ছে সিংহ, সে হচ্ছে 18 ঘন্টা ঘুমায় আর 6 ঘন্টা পরিশ্রম করে। তো তারপরেও সে হচ্ছে বনের রাজাই আমরা বলি, যে সিংহকে বনের রাজা বলি, গাধাকে বলি না। তো বিশেষ করে এই সময়ে এত এত পরীক্ষার্থী থাকবে, বিশ্ববিদ্যালয়ে আসন সংখ্যা খুবই সীমিত। তো এখানে শুধুমাত্র যদি পরিশ্রমই করে যে আমাকে অনেক বেশি পড়তে হবে, আমাকে তো চান্স পেতে হবে, তার মানে হচ্ছে আমি 24 ঘন্টার আমি 6 ঘন্টা শুধু ঘুমাবো আর 18 ঘন্টাই পড়বো, তাহলে সে গাধা। এবং সে নিশ্চয়ই গাধা, এতে কোনো কোনো ডাউট নেই, কোনো সন্দেহ নেই। এবং সে যে চান্স পাবে না সেটাও নিশ্চিত, কারণ যে অতিরিক্ত পড়বে সে চান্স পাবে না, এটা এটা শিওর। কারণ অতিরিক্ত যে পড়ে সে গাধা আর সে চান্স পাবে না। কারণ এইখানে মূল বিষয়টা হচ্ছে তাকে বুঝতে হইবে, প্রতিটা স্টুডেন্টকে বুঝতে হইবে যে সে হচ্ছে সিংহ, তাকে পরিশ্রম করতে হবে। শুধু পরিশ্রম না, তাকে পরিকল্পনা অনুযায়ী, অর্থাৎ তাকে মানে তার দিক নির্দেশনা অনুযায়ী তাকে পরিশ্রম করতে হবে। শুধু পরিশ্রম গাধার মতো করলো, তার রেজাল্ট আসলো না, তার সে পরীক্ষার সময় কিছুই মনে রাখতে পারলো না, তাহলে সে হবে না। দেখা যায় সে ভোকাবুলারি পড়তে পড়তে সে শেষ হয়ে গেল, ইংলিশের এত পরিমাণ ভোকাবুলারি, পরীক্ষা আসবে সীমিত, যেগুলো থেকে প্রশ্ন নয়, যেগুলো বুঝতে হবে কি কি থেকে প্রশ্ন আসছে, কি কি থেকে প্রশ্ন আসতে পারে। কিন্তু সে কি করে, সিনোনিম অ্যান্টোনিম ভাইয়েরা পড়তে বলছে, কোচিনের স্যার পড়তে বলছে, একটা জিআরই ভোকাবুলারি কিনছে, ও জিআরইর ভোকাবুলারির শব্দই উচ্চারণ করতে পারে না। একটা বই যেই যখন নেয় দুইটা উচ্চারণ করতে পারে না, তখনই বইটা রেখে দেয়। তারপরে এই যখন ভোকাবুলারি সাইট পড়তে যায়, তখন একদিন পরে প্রথম দিন হাই রে কি এনার্জি শরীরে, প্রথম দিনই 2-3 পৃষ্ঠা শেষ করে দেয়। খুব ভালো কথা, পরের দিন সকালবেলা উঠলে একটাও পারে না, কি পড়ছে তাই জানে না। এবং ও কি পড়ছিল সেটা, ও বাংলা পড়ছে না ইংরেজি পড়ছে তাই ভুলে গেছে, রাতে ঘুমানোর সময় সব খেয়ে ফেলছে। তো বিষয়টা হচ্ছে যে কি কি পড়তে হবে, এটা হচ্ছে মূল কথা হচ্ছে বিলিভ বিলিভ ইন ইয়োর সেলফ, নিজেকে বিশ্বাস করতে হবে যে হ্যাঁ আমার প্রতি আমার বিশ্বাস আছে। আমি কি করতে হবে, আমরা জাস্ট পড়াটা মুখস্থ করে দিতে পারবো না, স্টুডেন্টদেরকে পড়াটা মুখস্থ করে দিতে পারবো না, কিন্তু মূলত কি কি পড়তে হবে, আমাদের পরিশ্রম, আমরা এইখানে যারা টিচার প্যানেল আমরা সবে হচ্ছে পরিশ্রম করব, শুধু আমরা বলে দেব যে কি কি পড়তে হবে। আমরা প্রতিটা ক্লাসে আমরা কোর্স ম্যাটেরিয়াল দিয়ে দেব, এবং ভোকাবুলারি সাইট এবং গ্রামার অংশ তো ক্লাসই আমি সলভ করে দেব, প্রশ্নগুলো সলভ করে দেব। এবং কিভাবে এমসিকিউ, যে কিভাবে কত সহজে মানে বুঝেই অপশন দেখেই বুঝতে পারবে যে কিভাবে এটা অ্যান্সারটা হয়, সেই বিষয়গুলো ক্লাসে ফলো করবে। আর হচ্ছে ওই পড়তে হবে এবং পরিকল্পনা অনুযায়ী পড়তে হবে। আর বিশেষ করে কি কি পড়তে হবে না সেগুলো তো ক্লাস ফলো করবে।
এবং সবার ইনশাল্লাহ সবার এই পরিশ্রমে সবাই নিশ্চয়ই পাশে থাকবে। এবং এই মহান উদ্যোগে এখানে যারা আছে, রবিউল স্যার আছে, আদনান স্যার আছে, তারপরে এই শামীম স্যার, হ্যাঁ, কাদের স্যার, এরা সবাই হচ্ছে থাকবে। আর ইনশাল্লাহ এই গতিটা সবাই জানি ধরে রাখতে পারে। স্টুডেন্টদেরকে বলবো যে সবাই একটু কোঅপারেট করবে, নিজেদের এই লাইভটা দেখা যায় এরপরের ক্লাসগুলোতে লাইভটা একটু শেয়ার করে দিবে। কারণ তোমার মতো এরকম দেখা যায় আরো একজনে হয়তো বা ক্লাসটা দেখে কিছু একটু শিখতে পারলো, একটু উপকার হলো। তো এই জিনিসটা সবাই হচ্ছে নিজের জায়গা থেকে নিজে যদি কোঅপারেট করে, তো ইনশাল্লাহ আমরা তোমাদের প্রতি কৃতজ্ঞ থাকবো এবং সবাইকে লাইভটা দেখার সুযোগ করে দিবা ইনশাল্লাহ। আর আমি আহ্বান জানাচ্ছি পরবর্তী ক্লাসগুলোতে তোমরা ইনশাল্লাহ জয়েন করবা সবাই। তো আশা করি ক্লাসগুলোতে নিশ্চয়ই তোমরা বেনিফিটেড হবা এবং আশা করি আমার ক্লাসের সবাইকে সেই আমার ক্লাসের টেস্টটা নেওয়ার জন্য সবাইকে আমি মানে অগ্রিম শুভেচ্ছা জানাচ্ছি। সোমবারের দিন ইনশাল্লাহ আমার সাথে ইংলিশে সেই টেস্ট নেয়ার জন্য সবাই দেখা করবে ইনশাল্লাহ। ঠিক আছে, ধন্যবাদ সবাইকে। এই পর্যায়ে আমাদের সাথে সংযুক্ত হবেন আমাদের মোহাম্মদ আব্দুল কাদের ভাই। তিনি এই পুরা কোর্সের দায়িত্বে আছেন। সো পুরা কনভারসেশনে তিনি কথা বলতে পারেননি, আমরা দেখবো যে তিনি আসলে সংযুক্ত হতে পেরেছেন কিনা। কাদের ভাই, আপনি কি শুনতে পাচ্ছেন? হ্যাঁ, আমি শুনতে পাচ্ছি। আমার কথা কি শুনতে পাচ্ছেন? জি। তো আমার কথা যদি শুনতে পারেন তো সবাইকে আসসালামু আলাইকুম। তো আমাদের পেজটার নামই হচ্ছে স্বপ্ন যখন ঢাবি। এই পেজটার নামকরণ করা হয়েছে যাদের মূলত ঢাকা বিশ্ববিদ্যালয়কে কেন্দ্র করে, যাদের উদ্দেশ্য ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি বা ঢাকা বিশ্ববিদ্যালয়ে কিভাবে ভর্তি পরীক্ষা দেওয়া যায়, এই উদ্দেশ্যে এই সংক্রান্ত সকল তথ্য দিয়েই তৈরি। তো এবছরে যে প্ল্যানটা আমার মাথায় এসেছিল সেটা এক বড় ভাইয়েরই প্ল্যান। এখানে আমাদের রবিউল ভাই আছেন, তারপরে হাসিব ভাই আছে, শামীম ভাই, সবাই এখানে আছেন, আদনান ভাই আছেন। তো সবকিছু মিলায়া আমি একটা প্ল্যান করি, সেটা হচ্ছে ওনাদের সম্পর্কিত হাসিব ভাইকে নিয়ে, তারপরে রবিউল ভাইকে নিয়ে, ওনাদের নিয়েই প্ল্যান। তো দেখলাম যে এই বাংলাদেশের এই করোনা পরিস্থিতির মধ্যে অনেকগুলো কোচিং যারা অনলাইনে ক্লাস নিচ্ছে, প্রায় সব কোচিং অনলাইনে ক্লাস নিচ্ছে, সেখানে দেখলাম 5 থেকে শুরু করে 10,000 টাকা পর্যন্ত নিয়ে অনলাইনে ক্লাস নিচ্ছে। তো আমি ভাবলাম যে এই পরিস্থিতিতে যেখানে একটা কোচিং এর উচিত ফ্রিতে একটা বছর হলেও একটা সামাজিক সেবামূলক কাজ করে দেওয়া, কারণ প্রতি বছরই তো তারা, কোচিং তো একটা বাণিজ্যের মতো, কোচিং বাণিজ্য থেকে প্রতি বছরই তারা লাখ থেকে শুরু করে কোটি কোটি টাকা ইনকাম করে। তো সেক্ষেত্রে এবছর যদি একটা ক্লাস বা একটা কোর্স বা একটা সেশন যদি তাদেরকে ফ্রি করে তো কোনো কোচিং, তো আমি মনে করতাম যে তারা চিরকৃতজ্ঞ থাকতো এবং সারা ঢাকা বিশ্ববিদ্যালয় সহ স্টুডেন্টরা তাদেরকে মনে রাখতো। তো সেই হিসেবে আমার মাথায় আসলো যে যদি আমরা কিছু এমন কিছু করতে পারি আমাদের বড় ভাইদের নিয়ে, বা আমরা যারা আছি ছোটরা জুনিয়ররা আছি তাদেরকে নিয়ে যদি কিছু করতে পারি, সেই উদ্দেশ্য প্রণোদিত ভাবেই আমার এই প্ল্যানটা করা। আর প্ল্যানের পিছনে আমি আমাদের বড় ভাইরা অনেকেই আছে। তো আমাদের যে সেবাগুলোর মধ্যে একটা থাকবে সেগুলো হচ্ছে আমরা 3 মাস ফ্রি, সম্পূর্ণভাবে ফ্রিতে 3 মাস ক্লাসটা নিব। আর আমাদের ক্লাসগুলো নিবেন হচ্ছে আদনান ভাই, আর হাসিব ভাই ইংলিশ নেবেন, যিনি বরিশাল বিশ্ববিদ্যালয়ে। আর এদিকে আছে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফাইনাল ইয়ারের রবিউল ভাই, রবি নামে আমরা সবাই পরিচিত। তো রবি ভাই, আমাদের ক্লাসগুলো হবে হচ্ছে সপ্তাহে 3 দিন। তো ক্লাসগুলো যে 3 দিন হবে শনি সোম বুধ। শনিবার হচ্ছে সাধারণ জ্ঞান, তো তথা আগামীকাল রাত 8টা 30 মিনিটে সাধারণ জ্ঞানের ক্লাসটা হবে। আর কাল থেকে এটা হচ্ছে বিষয়ভিত্তিক ওরিয়েন্টেশন ক্লাস, কালকেই সাধারণ জ্ঞানের ক্লাসটা হবে। আর সোমবার হচ্ছে হাসিব ভাইয়ের ইংরেজি। তো সোমবারে হাসিব ভাইয়ের ইংরেজি বিষয়ভিত্তিক ওরিয়েন্টেশন ক্লাস। আর বুধবার হচ্ছে বাংলা, যেটা আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় বাংলা ডিপার্টমেন্টের একজন বড় ভাই রবিউল ভাই এটা নেবেন। তিনি অনেক অত্যন্ত ভালোভাবেই ক্লাসগুলো নেন, কেননা প্রত্যেকে এখানে যারা আমরা অ্যাড আছি মোটামুটি প্রত্যেক টিচারই বিভিন্ন বড় বড় কোচিং এর সাথে জড়িত এবং ইতিপূর্বেও তারা বিভিন্ন কোচিং থেকে ভালো ফিডব্যাক নিয়েই তারা অন্য জায়গায় গিয়েছেন বা ভালো পারফরমেন্স দেখিয়েছেন, তারাই এখানে আসছেন।
আর সেক্ষেত্রে এখানে ফ্রি ভর্তি পরীক্ষা কোচিং আমরা দিয়েছি। হয়তো ভাবতে পারেন যে কোনো কিছু বাংলাদেশে ফ্রি মানে ওইটাকে এমন ভাবে নিয়ে নেওয়া হয় যে একদম ফ্রি মানে সেটা অযোগ্য বা এরকম একটা জিনিস ভাবা হয়। তো আপনারা হয়তো আমাদের ক্লাসগুলো করতে বা স্টুডেন্টরা যদি আমাদের ক্লাসগুলো নিয়মিত করে তাহলে দেখতে পাবেন যে এখানে শিক্ষকগুলো কতটা স্কিল্ড, মানে কতটা দক্ষ এবং কতটা যোগ্যতা সম্পন্ন টিচাররা, এবং মানবিকভাবে কতটা উদার। আপনার ক্লাসগুলো করলেই এটা বুঝতে পারবেন। তো এটা স্টুডেন্টদের সম্পর্কে জন্য আমি বলছি। আর আমাদের 3 দিন যেহেতু ক্লাস হবে, আর একটা আমরা সলভ ক্লাস রাখছি প্রতি শুক্রবার। যদিও এটা অনলাইনে সলভ ক্লাস বলাটা এটা ওইভাবে ঠিক হয় না, তারপরে আমরা লাইভ স্ট্রিমিং আসবো, তোমরা কমেন্ট করবে, আমরা কমেন্টের জবাবগুলো একটা টিচার তার বিষয় ভিত্তিক অনুযায়ী দিয়ে দিবেন সাথে সাথে। সেটা ওই সপ্তাহে যে বিষয় ক্লাস নিয়েছেন সেই সপ্তাহে শুক্রবারে ক্লাসটা হবে সলভ ক্লাস। আর ওই দিন আমরা কিছু এইভাবে মোটিভেশনাল কিছু কথাবার্তা বলবো। আর আমাদের যে আর একটা সেবার মধ্যে একটা আছে, যেটা হচ্ছে আমাদের টিচার গুলো যে আউটলাইন বা সিলেবাসটা তৈরি করবেন, সেই সিলেবাসের একটা পিডিএফ ফাইল আমরা ক্লাস শেষ হলে তারপরের দিন আমরা ওইটা আপলোড দিয়ে দেবো, যাতে তোমরা সংগ্রহ করে এটা পরবর্তীতে দেখে নিতে পারো যে আসলে কোন লেকচার শিটে কোনটা আছে। আর এটা ফাইল আকারে থাকবে। আর প্রতি সপ্তাহে আমরা একটা এক্সামের ব্যবস্থা করছি, সেটা হচ্ছে 30 মার্কের উপর এক্সাম হবে, বাংলা, ইংরেজি, সাধারণ এবং জিকে। 10-10 করে 30 মার্কের উপর এক্সাম হবে। আর এক্সামটা সরাসরি তোমাদের এসএমএস এর মাধ্যমে তোমাদেরকে রেজাল্ট জানানো হবে। ফার্স্ট, সেকেন্ড, থার্ড কে আমরা পেজের মাধ্যমে তাদেরকে সরাসরি নাম প্রকাশ করব এবং তাদের কলেজের নাম প্রকাশ করব, জেলা প্রকাশ করব। তো এইটা হচ্ছে আমাদের কাজ। আমাদের যদিও ফ্রি হলেও আমরা এটাকে একটু সিস্টেমিক, মোটামুটি ভালো টাইপের, যেভাবে সাধারণ কোচিং গুলো করে থাকে তার থেকে একটু ভালো মানের আমরা করতে যাচ্ছি। অফলাইনে যারা করে থাকে সেটা থেকে আমরা ভালো মানের একটু করার উদ্দেশ্যেই এই আমাদের এই ক্লাসটা নেওয়ার উদ্দেশ্য। আর ক্লাসগুলো শিডিউল সম্পর্কে অনেকেই প্রশ্ন করেছেন, সেটা শিডিউলটা বলে দেওয়া হয়েছে। আমাদের মেইন খ এবং ঘ ইউনিটের জন্য ক্লাস, কেননা খ এবং ঘ ইউনিটে সেম সাবজেক্ট, সেম পড়াশোনা। আর আমিও যেহেতু খ ইউনিটের, আর এখানে যারা আছে মোটামুটি সবাই খ ইউনিট থেকে, তো সেই হিসেবে আমাদের খ ইউনিটের 3টা ক্লাস হবে। আর প্রতিদিন ক্লাসটা হবে রাত 8টা 30 মিনিটে। তো রাত 8টা 30 মিনিটে ক্লাসের ডিউরেশন হতে পারে, সেটা টিচারদের উপর নির্ভর করবে। তো ক্লাসটা শুরু হবে প্রতিদিন রাত 8টা 30-এ সরাসরি এই পেজের মাধ্যমেই। আর যারা ক্লাসগুলো করবে তারা অবশ্যই ক্লাসটাকে শেয়ার করে দেবে তোমাদের বন্ধুদের মাঝে বিভিন্ন গ্রুপে। আর এটা অবশ্যই একটা সেবামূলক উদ্যোগ। আর আমাদের পাশে থাকার জন্য আমি স্যারদেরকে, মানে যারা ক্লাস নেবেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি যে আমার আহ্বানে বা আমার রিকোয়েস্টে সাড়া দিয়ে যে ক্লাসগুলো নেওয়ার উদ্দেশ্যে আসছেন। যদিও ওনারা বড় বড় কোচিং এ ক্লাস নেন, তার মধ্যে থেকে সময় বের করে আমাদেরকে একটা সময় দিবেন বা তোমাদের জন্য একটা সময় দিবেন, এটা অনেক বড় একটা বিষয়। তো যারা আমাদের ক্লাসকে ফলো করবে তারা আমাদেরটাই ফলো করার চেষ্টা করবে। কারণ তোমরা যদি একসাথে 3টা 4টা অনলাইন ক্লাস বা 3টা 4টা কোচিং এর ক্লাস ফলো করো, তাহলে ঢাকা ইউনিভার্সিটি চান্স পাওয়ার সম্ভাবনা তোমাদের জন্য কম। কেন এটা? একটা বই একটা বই 3 থেকে 4 বার পড়া ভালো, কিন্তু 3 থেকে 4টা বই একবার পড়া ভালো না। 3-4টা বই একবার পড়া ভালো না, বরং একটা বই বারবার পড়া ভালো। সেক্ষেত্রে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অ্যাডমিশন টেস্টের জন্য তোমরা যে বইটা আমাদের টিচারগণ রেফার করবে তোমাদের পড়ার জন্য, ইংলিশের জন্য বা সাধারণ জ্ঞান এবং বাংলার জন্য যে বইগুলো পড়বে, মেইন বুকের সাথে সাথে যে সহায়ক বইটা রেফার করবে, সেটা তোমরা ওইটা কিনেই ওইটা ফলো করবে অবশ্যই। আর আমাদেরকে যদি অনুসরণ করো তাহলে আমরা ওইভাবেই দিক নির্দেশনা দেবো, আমরা অতিরিক্ত কোনো বিষয় আলোচনা করব না। অনেক সময় দেখা যায় যে কোচিং গুলো অতিরিক্ত বিষয় নিয়ে আলোচনা করে, যেগুলো আসলে থাকা উচিত না। আর একটা বিষয় হচ্ছে যে ঢাকা বিশ্ববিদ্যালয় পরীক্ষা শুধুমাত্র একটা পরীক্ষা না, মেধা মেধা এখানে বড় ফ্যাক্ট না, এখানে একটা সাহস আর একটা হচ্ছে মেন্টাল অ্যাবিলিটি। ঢাকা ইউনিভার্সিটি তোমাদেরকে দেখবে যে তোমাদের মেন্টাল অ্যাবিলিটিটা কেমন। কারণ আমরা হচ্ছে প্রথম ব্যাচ, আমি আমি এবছর রিটেনের প্রথম ব্যাচ, এবছর আমরা রিটেন পরীক্ষা দিয়েছি। তো সেই হিসেবে আমরা দেখেছি যে আমাদের ভর্তি পরীক্ষার প্রশ্ন যদি তোমরা দেখে থাকো, তাহলে রিটেন পার্টে ওখানে লেখা ছিল প্রথমে একটা উদ্দীপক ছিল, যেটা আমরা গতানুগতিক উদ্দীপকের মতোই, যারা একটু বেশি ওভার কনফিডেন্স ছিল যাদের, বা বুঝতে ভুল হয়েছিল অনেকেরই, অনেক ভালো মেধা সম্পন্ন স্টুডেন্ট গুলো ওইটাকে বুঝতে পারে নাই যে আসলে
পৃষ্ঠাগুলো নিয়ন্ত্রিত ছিল যে এত নাম্বারের জন্য এতটুকু লিখতে হবে। তো সেটা না দেখে অনেকেই গতানুগতিক ভাবে আমাদের ওই প্রশ্নগুলো অ্যান্সার করার কারণে অনেকেরই ভুল হয়েছে। আর সেই ভুল হওয়ার কারণেই তাদের রেজাল্টটা, রিটেনের রেজাল্টটা আসে নাই। তো রিটেন হোক, এবছর রিটেন হোক, থাক বা না থাক, যেটাই থাক, যেভাবেই হোক, তোমাকে অবশ্যই মেন্টালি ভাবে প্রিপেয়ার্ড থাকতে হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় যখন বসবে। আর যখন বসবে তখন তোমাকে ওইভাবে মেন্টালি প্রিপেয়ার্ড থাকতে হবে। আর সাহস নিয়ে থাকতে হবে, ওইখানে ভীত হয়ে যে তুমি পরীক্ষা দিবে তা নয়। তো সেক্ষেত্রে আমার একটা অভিজ্ঞতা আমি তোমাদেরকে বলি, যে দুইটা ভয় আর একটা সাহস আর একটা হচ্ছে মেন্টাল অ্যাবিলিটি, এই দুইটা বিষয় নিয়ে একটা বলি। যে আমরা আমার সাথে কোচিং করছে হচ্ছে টোটাল 4 জন। তো তার মধ্যে সবচেয়ে বেশি পড়ুয়া ছিলেন হচ্ছে, এখন তিনি চট্টগ্রাম ইউনিভার্সিটিতে আছে, আমাদের দিন ইসলাম ভাই। তো উনি দেখা গেছে যে ওনার ঘুমানোর মতো মাত্র 3 থেকে 4 ঘন্টা, উনি ঘুমাতেন না, এরকম একটা বিষয়। তো ওনার সবই কমন, ওনাকে যখন যেটা থেকে প্রশ্ন করা হতো উনি সেটাই পারতেন। কিন্তু ইউনিভার্সিটি যেদিন পরীক্ষা, ওনার আহ, বদরুন্নেসা কলেজে সম্ভবত, যাই হোক একটা কলেজে ওনার সিট পড়ছিল। তো উনি পরীক্ষা দিয়ে এসে বললো যে ভাই চান্স হবে না। কেন চান্স হবে না? বললো যে ভাই আমি সবগুলোই আমার কনফিউশন, এত কনফিউশন যে আমি মাত্র 43টা অ্যান্সার করতে সক্ষম হয়েছি। তাহলে এটা তার ভয়ের কারণে এটা হয়েছে। আর ভয় তাকে কনফিউশন করতে বাধ্য করছে, যদিও তিনি অনেক ভালো একজন স্টুডেন্ট। আমার কলেজের আমার কলেজের একরোল তিনি ছিলেন, সেক্ষেত্রে ওনার এখানে ভয় কাজ করছেন। আর দ্বিতীয়ত যে আমার সাথে যে ছিল ব্যাচমেট, ওর নাম হচ্ছে সাইফুল ইসলাম। সাইফুল ইসলাম, ও ভালো অনেক পড়াশোনা করছে, অনেক আমাদের সাথে অনেক পড়াশোনা করছে, রিটেনের জন্য ভালো প্রস্তুতি ছিল। তো সেক্ষেত্রে ও একটু ভুল করে ওই রিটেনের পার্টে গিয়ে ওইখানে ভুল করে ফেলছে। ওইখানে গতানুগতিক ভাবে উদ্দীপকটা লিখে ফেলছিল 4 পৃষ্ঠা একসাথে, তো যেটা তার উচিত হয়নি। তো ওইটা দুইটা দিক আমি যেটা বললাম, যে একদিকে একজন সাহসের পরিচয় না দিতে পেরে, মানে ভীত সন্ত্রস্ত হয়ে কনফিউশন করে দাগাইতে পারে নাই। আর একদিকে একজন আহ, সাহস ছিল, কিন্তু তিনি মেন্টাল অ্যাবিলিটি তখন তার একটা কাজ করতেছিল না ভালোভাবে। সেক্ষেত্রে তিনি একটা ভুল করার কারণে তার রিটেন পার্টটা খারাপ হয়েছে। তো সব মিলায় ঢাকা ইউনিভার্সিটি শুধুমাত্র তোমাদের অনেক যে প্রশ্ন যে অনেক কঠিন হয় তা না, কিন্তু তোমাদের যে একটা অবস্থা, তোমাদের অবস্থাটা এখন কোন পর্যায়ে আছে সেটা ঢাকা ইউনিভার্সিটি তোমাদের দেখবে ভালোভাবে। তো সেক্ষেত্রে পড়াশোনার পাশাপাশি মেন্টালি সেট আপ করতে হবে যে আমি ঢাকা ইউনিভার্সিটির জন্যই পড়াশোনা করতেছি। আর যারা সেকেন্ড টাইম দিবে তাদের জন্য আমাদের টিপস থাকবে, কারণ আমাদের এখানে অনেকেই সেকেন্ড টাইমের জন্য বলছে ভাই আমরা কিভাবে কি করতে পারি। আর আমাদের আমাদের এইখানে ক্লাসগুলো হবে, এটা অনেকে বারবার জিজ্ঞাসা করতেছে, আমি আবারও বলে শেষ করতেছি। ক্লাস হবে শনি সোম বুধ। শনিবারে সাধারণ জ্ঞান ক্লাস নেবেন আদনান ভাই। ওখানে স্যারদের ছবি সহ একটা পোস্টার দেয়া আছে। আর সোমবারে ক্লাস হবে হচ্ছে ইংরেজি। সোমবারে ইংরেজি ক্লাসটা নেবেন হাসিব ভাই। হাসিব ভাইয়ের পরিবর্তে নেবেন হচ্ছে শামীম। শামীম ঢাকা বিশ্ববিদ্যালয় ইংলিশ ডিপার্টমেন্টের, আর হাসিব ভাই বরিশাল ইউনিভার্সিটির ইংলিশ ডিপার্টমেন্টের। আর বুধবারের ক্লাসটা নেবেন হচ্ছে রবিউল ভাই ক্লাসটা নেবেন। তো সেক্ষেত্রে তোমরা আর ক্লাসের টাইমটা কখনো চেঞ্জ হবে না। আজকে আমাদের টেকনিক্যাল কিছু প্রবলেমের জন্য একটু লেট হয়েছে আমাদের শিডিউল থেকে আসতে, কিন্তু কাল থেকে সবাই নিজে নিজে আসবে। সেক্ষেত্রে আমাদের টাইমের কোনো সমস্যা হবে না। সপ্তাহে একদিন আমাদের টিচারদের মিটিং হবে, বা টিচারদের আলোচনা সভা হবে, সেইটাই তোমরা অ্যাটেন্ড করবে আর তোমাদের প্রশ্নগুলো বা এই সপ্তাহের প্রশ্নগুলো করবা। আর ক্লাসের রুটিন এইটাই, প্রতিদিন রাত 8টা 30 মিনিটে ক্লাসটা শুরু হবে, একটু দেরি হবে না। আর আমাদের একটা রেজিস্ট্রেশন ফর্ম কালকের মধ্যে চলে যাবে। কাল বা হ্যাঁ, কালকের মধ্যে বিকালের মধ্যে চলে যাবে। যারা আমাদের
হ্যাঁ শামীম, কাদেরের মনে হচ্ছে নেটওয়ার্কের প্রবলেম হচ্ছে ওর। বাকি যে কথাগুলো আমি শেষ করে দিচ্ছি। কাদের, তোমার মনে হয় নেটওয়ার্কের সমস্যা হচ্ছে? গুগল আচ্ছা ফর্ম এখানে আমি দেবো, গুগল সেখানে আচ্ছা তোমাদের এখানে আমি একটু দেবো, সেখানে 30 তোমাদের আমি একটু 30 বা 50 অথবা একটা এক্সাম হবে, এক্সামের গুলো দিয়ে তোমরা তোমার ফর্মটা পূরণ করবে। একটা এক্সাম হবে, এক্সাম গুলো দিয়ে তোমরা ফর্মটা পূরণ করবে। কাদের, হ্যালো হ্যালো। হ্যাঁ, কাদেরের শেষের দিকের কথাগুলো শোনা যায়নি। সেক্ষেত্রে তোমার যে শেষের যে ঘোষণাটা ছিল, ঘোষণাটা শিক্ষার্থীরা নিশ্চয়ই ভালোভাবে শুনতে পায়নি, নেটওয়ার্কের একটু সমস্যা হচ্ছিল মনে হচ্ছে। সেক্ষেত্রে আমি সংশোধনীটা দিয়ে দিচ্ছি। সেটা হচ্ছে যে শিক্ষার্থীদের উদ্দেশ্যে আমাদের যেটা করণীয় সেটা হচ্ছে যে তোমাদের উদ্দেশ্যে আমরা একটা রেজিস্ট্রেশন ফর্ম ছাড়বো। সেটা তোমরা নিশ্চয়ই ভালোভাবে প্রয়োজনীয় ডকুমেন্ট যেখানে যেটা প্রয়োজন সেটা দিয়ে ফিল আপ করবে। এবং এতে করে হবে কি যে তোমাদের ইমেইল এবং হচ্ছে ফোন নাম্বার, এ দুটো খুবই গুরুত্বপূর্ণ। কারণ আমাদের প্রতি ক্লাসের আগে তোমাদেরকে মেইল অথবা টেক্সট করে জানিয়ে দেওয়া হবে যে কোন দিন কোন ক্লাস বা কখন ক্লাস শুরু হবে। বা যদি কোনো ক্লাস কোনো কারণবশত বন্ধ হয়ে যায় বা ওটা যদি ক্যান্সেল করা হয়, সেক্ষেত্রে তোমাদের সে বিষয়টা জানিয়ে দেওয়া হবে। আর বিশেষ করে দেখা যায় যে আহ, এখানে শামীম, দেখো তো এখানে অডিয়েন্সদের পক্ষ থেকে কোনো প্রশ্ন, এমন কোনো প্রশ্ন আছে কিনা যেগুলো আমরা আমাদের উত্তর দেওয়া দরকার বা তাদের প্রশ্নটা উত্তর শোনা দরকার। সেরকম কোনো প্রশ্ন থাকলে আমাদেরকে বলো, দেখি মানে তাদের প্রশ্নগুলো উত্তর দিতে পারি কিনা আমরা। আচ্ছা আমাদের সাথে সংযুক্ত হয়েছেন সুরেল্লা শারমিন। তিনি বলছেন যে একটা রুটিন দিয়ে দিলে আগে থেকে প্রস্তুতি নিতে পারতাম, শিডিউলটা দিলে উপকৃত হতাম, বলেছেন নুহাশের হিমু। তারপর সকলেই আসলে জানতে চাচ্ছেন রুটিনটা কখন হবে, যে আমরা প্রথম ক্লাস এখনো নেই নাই। আমি এর সাথে একটু যোগ করতে চাই, যেহেতু আমাদের হাসিফ ভাই হচ্ছে ইংরেজিতে এমসিকিউ গুলো নেবেন, সেই হিসেবে আমি মাঝে মাঝে দুই একটা করে রিটেন নিব। ঢাবিতে যেহেতু এবার রিটেন মার্কসটা 50 নিয়ে আসছে, সো আমি 5টা টপিকে ক্লাস নিব। একটা হচ্ছে ট্রান্সলেশন রাইটিং, মানে ফর্মালি আমাদের সবাইকে শেখানো হয় ইংরেজি বিভাগে, প্রেসিস অথবা সামারি রাইটিং। আর একটা হচ্ছে একাডেমিক প্যারাগ্রাফ রাইটিং, ঢাবিতে এটাতে 10 মার্ক থাকে, টেকনিক গুলো শেখাবো। আর একটা হচ্ছে মানে প্যারাগ্রাফের মধ্যে ফ্রি হ্যান্ড রাইটিংটা শেখানোর চেষ্টা করব। আর একটা হচ্ছে আমাদের সেন্টেন্স মেকিং থাকে, সেক্ষেত্রে আমি 9 বেসিক স্ট্রাকচারস অফ ইংলিশ এটা শেখাবো। তো আমার হয়তো 4-5টা ক্লাস কিংবা 10টা ক্লাস লাগতেও পারে, সেগুলো আমি মাঝে মাঝে নিব, মানে এই রুটিনের মধ্যে না, বাংলা ইংরেজি জিকের মধ্যে না, মাঝে মাঝে যে কোনো একটা শিডিউলে নিয়ে নিব। তবে সেটাও 8টা ইসে হবে এবং সবাইকে জানিয়ে দেওয়া হবে। ঠিক আছে, আমি প্রশ্নগুলো দেখাচ্ছি, আপনি প্রশ্নগুলোর উত্তর করে দেন। ধন্যবাদ। কোন প্ল্যান? হ্যাঁ, যারা দ্বিতীয়বার দিচ্ছ বা যারা দ্বিতীয়বার দিবে তাদের জন্য বলবো যে বেশ কয়েকটা বিশ্ববিদ্যালয়ে দ্বিতীয়বারের জন্য সুযোগ নেই। তবে যে সকল বিশ্ববিদ্যালয়গুলোতে সুযোগ আছে তার মধ্যে আমার মনে হচ্ছে জাহাঙ্গীরনগর, রাজশাহী, তারপরে অন্যান্য যে বিশ্ববিদ্যালয়গুলো বিশেষ করে ঢাকা, চট্টগ্রাম আর বরিশালও মনে হয়, এই কয়েকটাতে দ্বিতীয়বার নেই। তো যেগুলোতে দ্বিতীয়বারের সুযোগ আছে সেইগুলোতে তোমরা পরীক্ষা দিবে। আর যেহেতু তোমরা একবার পরীক্ষা দিয়েছো, সুতরাং তোমাদের একটু অভিজ্ঞতা হয়েছে যে কোন কোন বিষয়ে একটু প্রশ্ন হবে। সেক্ষেত্রে আমরা এই যাদেরকে আমরা যেসবগুলো বা যেসব বিষয়গুলো হাইলাইট করবো বা পড়াবো, তার মধ্যে থেকেই আশা করি যে তোমরা আহ, দ্বিতীয়বার কেন, তৃতীয়বার হলেও সেটা একটাই, সবার জন্য কার্যকর এটাই। তবে কথা হচ্ছে তোমরা যেহেতু একটু এক্সপারিয়েন্সড, সুতরাং তোমরা আরো একটু কৌশলে পড়তে হবে।
হ্যাঁ, এখানে একজন বলছে যে গাইডলাইন, নিশ্চয়ই আমরা গাইডলাইন বলতে আগামী যেহেতু শনিবার, সোমবার এবং বুধবার এই 3টা ক্লাসই পুরোটা হচ্ছে গাইডলাইনের উপরে। কে কোন কোর্স কতটুকু পড়াবেন বা কোন কোন বিষয়গুলো গুরুত্বপূর্ণ সেগুলো নিয়ে আগামী কালকে থেকে নিয়মিত ক্লাস শুরু হবে। বিশেষ করে আগামী সপ্তাহের 3টা ক্লাসই হচ্ছে গাইডলাইন বিষয়ক। আশা করি উত্তরটা পেয়েছেন। পরবর্তীতে অন্য কোনো প্রশ্ন আছে কিনা? রিটেন নেগেটিভ মার্কিং বলতে রিটেনের নেগেটিভ মার্কিং নেই, তবে রিটেনের ডিপেন্ডস করে হচ্ছে যে কতটুকু লিখলা। আর সেক্ষেত্রে নির্দিষ্ট একটা জায়গা আছে যে এতটুকুর মধ্যে লিখতে হবে, আর সেই নির্দিষ্ট পেজের মধ্যেই লেখা কমপ্লিট করতে হবে, এটা মাথায় রাখতে হবে। তবে আমি আমার আলোচনায় বলেছিলাম যে নেগেটিভ মার্কিং খাওয়ার চিন্তা ভাবনা থেকে সরে আসতে হবে। যদি মনে করো তোমার পাস মার্ক হয়ে গেছে, তাহলে তুমি নিশ্চিত থাকো এবং খুবই সতর্কতার সাথে পরবর্তী পরীক্ষা দাও। আর যদি মনে করো যে না তোমার হচ্ছে না, তাহলে তুমি সবকিছু একেবারে পুরোটা ফিল আপ করে আসো। অন্য কারো প্রশ্ন আছে কিনা? হ্যাঁ, এই প্রশ্নের উত্তর আমরা ইতোমধ্যে দিয়েছি। সেটা আপনাদের যেহেতু ক্লাস রুটিন আমরা প্রকাশ করব, তাহলে তোমরা পেয়ে যাবে যে কোন দিন কোন ক্লাস কখন হবে, সেটা তো ইতোমধ্যে বলা হয়ে গেছে। সব এগুলোর উত্তর আমরা ইতোমধ্যে দিয়েছি। অন্য কারো কোনো গুরুত্বপূর্ণ প্রশ্ন থাকলে সেটা আমরা একটু দেখতে পারি। আহ বইয়ের বিষয়ে যে হেল্প গুলো সেগুলো নিশ্চয়ই কনসার্ন টিচাররা সেটা দিবেন। তবে এখন দিচ্ছি না এই মুহূর্তে, বিকজ এই মুহূর্তে দিলে তোমরা নিতে পারবে না। তবে কথা হচ্ছে যে আহ, বইগুলো নিয়ে এত মাথা ঘামানো বা জটিলতার কিছু নেই। সেক্ষেত্রে তোমরা বেসিকটা আপাতত পড়তে থাকো। তবে কোন কোন বইগুলো প্রয়োজন সেগুলো আহ, এখানে মারুপ একটা প্রশ্ন করেছে। হ্যাঁ, নিশ্চয়ই আমরা আগের দিন বিষয়টা জানিয়ে দিব। তোমরা নিশ্চয়ই সেই বিষয়টা পড়াশোনা করে আসবে যখন আমরা ক্লাসগুলো নিব। আমরা যদি আমাদের সম্ভব হয় আমরা প্রশ্নগুলো তখন কিছুটা নেওয়ার চেষ্টা করবো, যদি যদি আমাদের সম্ভব হয়। হ্যাঁ, আমরা নিলয় আমরা চেষ্টা করছি যে ইন্ডিভিজুয়াল যদি তোমাদের কারো কোনো বিশেষ দরকার হয়, আমরা যদিও আমরা সবাইকে ঠিক মতো ওরকম ভাবে ট্রিট করতে পারবো না, তারপরেও আমাদের জায়গা থেকে আশা করি প্রত্যেক টিচার বা আমাদের যে কোর্স কোঅর্ডিনেটর প্রত্যেকেই চেষ্টা করবে যদি থাকো, এবং প্রয়োজনে আমাদের ওখানে আমাদের টিচার প্যানেল বা কোর্স কোঅর্ডিনেটরের প্রত্যেকের ফোন নাম্বার বা প্রয়োজনে তোমরা আমাদেরকে মেইলও করতে পারো। আমরা চেষ্টা করব আমাদের জায়গা থেকে তোমাদেরকে হেল্প করার। শুধু বাংলা, জিকে এবং ইংলিশ ক্লাস হবে? হ্যাঁ, আপাতত আমরা যেহেতু বি এবং ডি ইউনিটের ক্লাস নিচ্ছি, সুতরাং এখানে বাংলা, জিকে এবং ইংলিশের ক্লাস হচ্ছে। অন্য কোনো ক্লাসের কথা আমরা এই মুহূর্তে ভাবছি না। তবে সেটা আমরা পরিস্থিতি বিবেচনা করে হয়তো সামনের দিকে আগাতে পারি। তবে তোমরা আমাদের সাথে কানেক্টেড থাকো। আচ্ছা, আমরা মনে হয় প্রশ্নের শেষ পর্যায়ে চলে এসেছি। শেষ হিসাবে কিছু বলেন। হ্যাঁ, আজকের অনুষ্ঠানের সমাপ্তি বক্তব্য দেওয়ার জন্য আমি রবিউল ভাইকে অনুরোধ করছি। আজকের অনুষ্ঠানের সমাপ্তি, আসলে সমাপ্তি বলতে বিষয়টা তোমাদের যেহেতু এখানে যারা আছো, বিশেষ করে টিচার প্যানেল বা আমাদের যে কোর্স কোঅর্ডিনেটর আব্দুল কাদের, প্রত্যেকেই আশা করি সবাই হেল্পফুল পারসন। এবং আমাদের বা আমাদের যারা ফলো করছে বা যারা আমাদেরকে প্রয়োজন মনে করছে যে তাদের কাছ থেকে কিছু শেখা যাবে, তাদেরকে প্রত্যেককে আবারও অভিনন্দন এবং স্বাগতম জানাতে চাচ্ছি। এবং আশা করছি যে আমাদের সাথে যারা এতক্ষণ ছিলে বা আমাদের এই লাইভটি যারা শেয়ার করেছো বা যারা
লাইভটি দেখেছো, আশা করি তোমাদের বন্ধুদের জন্য এটা শেয়ার করবে, এতে করে তোমার বন্ধুরা উপকৃত হবে, তুমি তো উপকৃত হবেই। আর বিশেষ করে দেখা যায় যে আমরা যে ক্লাসগুলো নিব সেগুলো ফ্রি বলেই তোমরা আবার একটু এড়িয়ে যাওয়ার চেষ্টা করো না, কারণ দেখা যায় যে আমাদের ভেতর থেকে আমরা সর্বোচ্চ চেষ্টা করব যে তোমাদেরকে পুরোপুরি সাপোর্ট দেওয়ার, যাতে তোমরা উপকৃত হও। আর এতে করে আমি আগেই বলছি, যেতে আমাদের সেলফ স্যাটিসফ্যাকশন এতটুকুই হচ্ছে আমাদের প্রাপ্তি, সেই জায়গা থেকে আমরা চেষ্টা করব। আর তোমরা যারা আমাদের সাথে এতক্ষণ ছিলে বা যারা লাইভটি দেখতে পারোনি, লাইভ আমাদের পেজে যেহেতু থেকে যাবে, সুতরাং তোমরা লাইভটি দেখবে। এবং দেখার পরে যদি তোমাদের মনে হয় যে কোনো বিষয়গুলো তোমাদের টুকে রাখা দরকার, সেজন্য তোমরা খাতা কলম নিয়ে বসবে এবং মূল যে পয়েন্টগুলো আজকে আলোচনার মধ্যে এসেছে সেগুলো তোমরা লিখে রাখবে এবং সেগুলো মনে স্মরণ করবে, হাঁটতে বসতে ঘুমাতে সব জায়গায় স্মরণ করবে। তাহলে দেখবে যে তোমরা আশা করি ভালো করতে পারবে। এবং এতে করে আমার পাঠদানে বা আমার কোনো ইনস্ট্রাকশনে যদি, বা এই যে টিচার প্যানেল যারা আছেন, আমাদের চেষ্টা যদি সার্থক হয়, সেটা আমাদের সব থেকে বড় সার্থকতা। আর বিশেষ করে আমাদের সময় অনেক হয়ে গেছে, আমরা আর বেশি সময় বাড়াবো না। আর যেহেতু আমাদের আহ, আলোচনা এখানেই শেষ করব, সেই জন্য বলছি যে তোমরা আমাদের সাথে থাকবে। যে কোনো প্রয়োজনে টিচার প্যানেল বা অ্যাডমিন প্যানেল, অথবা তোমরা যে কারোর সাথে পার্সোনালি যোগাযোগ করতে পারবে, অথবা আমাদের ফেসবুক যে পেজ অথবা গ্রুপ, তোমরা যে কোনো জায়গায় আমাদের সাথে কানেক্টেড থাকতে পারবে। আর আমাদের আহ, এখানে আমাদের এই আহ, ইসের জন্য একটা ইমেইল আইডি আছে, ইমেইল আইডিটা তোমরা নিশ্চয়ই গ্রুপে পেয়ে যাবে, প্রয়োজনে তোমরা সেখানেও ইমেল করতে পারো। আমরা আশা করছি তোমাদের সব জায়গাতেই সাপোর্ট করার। সেক্ষেত্রে তোমরা আমাদের জন্য আহ, কিছু করার দরকার নেই, শুধু আমাদের জন্য আমাদেরকে একটু সাপোর্ট করবে, আর বিশেষ করে আমাদের জন্য দোয়া করবে, যাতে আমরা তোমাদেরকে সাহায্য এবং সহযোগিতা যে কোনো ভাবে হোক, মেন্টালি হোক বা আহ অর্থনৈতিক ভাবে হোক বা যে কোনো ভাবেই হোক, আমরা চেষ্টা করব। আমি আশা করছি আমি সহ প্রত্যেকেই চেষ্টা করবে সেই জায়গা থেকে। ঠিক আছে, তাহলে আমরা লাইভ থেকে আজকে বিদায় নিচ্ছি। শুভেচ্ছা এবং শুভরাত্রি। সবাই ভালো থাকো, এই কোভিড পরিস্থিতিতে সবাই সুস্থ থাকো এবং নিরাপদে থাকো। এটাই হচ্ছে আমাদের সব থেকে বেশি কামনা, যে সব মিলে সুস্থ থাকতে হবে এবং সুন্দর একটা জীবন করতে হবে। ঠিক আছে, তাহলে আমরা এখানেই থেকেই বিদায় নিচ্ছি।